আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা বোটানি সিলেবাসের এই ৫ নম্বর ক্লাসে লাইভ এমসিকিউতে সবাইকে স্বাগতম। আজকের টপিকের বিষয়বস্তু হচ্ছে প্লান্ট অ্যানাটমি, যার অধীনে ৩টা সাব টপিক আছে: স্টিলি, ভাস্কুলার টিস্যু এবং মেরিস্টেম বা বাদক টিস্যু। তা আমরা যথারীতি ক্লাসটা বোর্ডের মাধ্যমেই করব। আমাদের প্রথম টপিক হচ্ছে স্টিলি ইন টেরিডোফাইট, মানে টেরিডোফাইট উদ্ভিদে স্টিলি গুলা কেমন হয়ে থাকে। তো স্টিলি জিনিসটা কি? স্টিলি হচ্ছে ভাস্কুলার উদ্ভিদের কাণ্ড ও মূলের কেন্দ্রীয় স্তম্ভ। ভাস্কুলার উদ্ভিদ মানে যাদের পরিবহন তন্ত্র আছে, মানে জাইলেম এবং ফ্লোয়েম আছে। জাইলেম এবং ফ্লোয়েম যাদের আছে, ক্ষুদ্র উদ্ভিদ গুলাতে কিন্তু জাইলেম ফ্লোয়েম মানে পরিবহন তন্ত্র নাই। যেমন ব্রায়োফাইটা, মায়ার নিচে যেগুলো আছে, যে শৈবাল, ছত্রাক, আরো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, এদের দেহে কি নাই? কোনো পরিবহন তন্ত্র নাই। ছোট থেকে বিবেচনা করলে টেরিডোফাইটা থেকেই প্রথম পরিবহন তন্ত্র শুরু হয়েছে। তার নিচের উদ্ভিদ গুলাতে পরিবহন তন্ত্র বা জাইলেম ফ্লোয়েম এগুলা নাই। তো এই যে ভাস্কুলার উদ্ভিদ আমাদের চারপাশে যেগুলো আছে, এরাও কিন্তু ভাস্কুলার উদ্ভিদ। এই যে বড় বড় আমৃত্যুবীজী উদ্ভিদ গুলা, এদের কাণ্ড ও মূলের কেন্দ্রীয় স্তম্ভ। এটা বোঝার জন্য চিত্রটা বুঝতে হবে যে আমাদের বাইরে যে উদ্ভিদের যে কাণ্ডের গঠনটা কেমন। কাণ্ডের একদম বাইরের আবরণটা হয় এপিডার্মিস, আর মূলের ক্ষেত্রে বলা হয় এপিফ্লেমা। মূল পার্থক্য এটুকুই। তাহলে এই যে স্টিলি শব্দের অর্থই কেন্দ্রীয় স্তম্ভ, মানে কেন্দ্রের মধ্যে যা থাকে, কেন্দ্রীয় স্তম্ভ। কি থাকে? ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল কি? জাইলেম এবং ফ্লোয়েম। এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো কালো কালো, এগুলো হচ্ছে জাইলেম, আর সাদা অংশটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম একটু বাইরের দিকে থাকে, ফ্লোয়েম একটু ভিতরের দিকে থাকে। এই বৃত্তগুলো হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের। আর মাঝখানে খালি জায়গাটা সাদা, এটা হচ্ছে পিত। পিত অর্থ হচ্ছে কি? মজ্জা। তাহলে স্টিলি মানে কি? ভাস্কুলার বান্ডেল যোগ মজ্জা। মানে হচ্ছে এই যে ভাস্কুলার বান্ডেল এগুলা প্লাস হচ্ছে ভিতরের কেন্দ্র মজ্জাটা হচ্ছে, এই দুইটা একত্রে আমরা বলবো হচ্ছে স্টিলি। তো স্টিলি কি দিয়ে আবৃত? এন্ডোডার্মিস ও পেরিসাইকেল দিয়ে আবৃত। এই যে এবার আমরা এটা চিত্রটাকে দেখে নিই। একদম বাইরে লাল, এটা হচ্ছে এপিডার্মিস, ঠিক আছে। লালের পরে কালো, আমি আলাদা আলাদা কালার দিচ্ছি যাতে চিনা যায়। লালের পরে কালোটা হচ্ছে এন্ডোডার্মিস। এপি অর্থ বাইরে, আমরা সবাই জানি। ডার্ম অর্থ ত্বক। বাইরের ত্বকটা হচ্ছে এপিডার্মিস, এর ভিতরের ত্বকটা হচ্ছে এন্ডোডার্মিস, ভিতরের। মাঝখানে ফাঁকা স্থানটাকে বলা হয় কর্টেক্স। হ্যাঁ, মাঝখানে ফাঁকা স্থানটা হচ্ছে কর্টেক্স। তাহলে এপিডার্মিস, কর্টেক্স, তারপর হচ্ছে এন্ডোডার্মিস, এই নীল কালোটা। আর নীল যে এর পরের লাইনটা হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেল শব্দের বাংলা হচ্ছে পরিচক্র। পরিচক্র। তাহলে এপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পরিচক্র সিরিয়ালে। আমাদের মূল জিনিস মনে রাখতে হবে এপিডার্মিস, এন্ডোডার্মিস, মাঝখানে হচ্ছে কর্টেক্স, তারপরে পেরিচক্র। তার মানে হচ্ছে এন্ডোডার্মিস ও পেরিসাইকেল দিয়ে আবৃত। পুরা এই জায়গাটুকু কি এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল দিয়ে আবৃত না? আবৃত। এর কি 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 আছে এখানে? জাইলেম, ফ্লোয়েম আর হচ্ছে মজ্জা। এই তিনটাকে একত্রে বলা হবে স্টিলি। আশা করি জিনিসটা ফুল ক্লিয়ার। স্টিলের কাজ কি? এখানে আরো বাকি জিনিসগুলো আমরা জেনে নেই। বাকি জিনিসগুলো বলতে এটা হচ্ছে কি? পিট, মজ্জা। তো সব স্টিলের দিকে মজ্জা না থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এটা আমরা পরের পার্টে পড়বো। আর মজ্জার বাইরে হচ্ছে জাইলেম, ফ্লোয়েম, তারপরে হচ্ছে কি? এই পেরিসাইকেল, এন্ডোডার্মিস, কর্টেক্স, আর সবার বাইরে হচ্ছে এপিডার্মিস। তো এন্ডোডার্মিস স্টিলের কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ, খাদ্য পরিবহন। আমরা জানি জাইলেমের কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন, পাতায় পাতায় নিয়ে যাওয়া। আর পাতা থেকে সারা দেহে খাদ্য পরিবহন করা হচ্ছে কার কাজ? ফ্লোয়েমের কাজ। পাতা থেকে সারা দেহে খাদ্য পরিবহন, এটা হচ্ছে ফ্লোয়েমের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লোয়েম। আর এই পানি এবং খনিজ লবণ পরিবহন কার কাজ? জাইলেমের কাজ। এগুলা একদম সিম্পল বেসিক কথা। যান্ত্রিক শক্তি প্রদান, একটা উদ্ভিদকে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে জন্য সহায়তা করে, যান্ত্রিক শক্তি দেয়। ভাস্কুলার বান্ডেল অভাস্কুলার প্যারেনকাইমা দিয়ে আবৃত। এই যে ভাস্কুলার বান্ডেল মানে জাইলেম, ফ্লোয়েম, এর বাইরে যে কোষগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। আমরা সরল টিস্যুর মধ্যে পড়ছি যে সরল টিস্যু 3 প্রকার হয়ে থাকে: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা। তার মধ্যে বেশিরভাগ উদ্ভিদেরই কোষগুলা মূলত আমরা দেখি এগুলা প্যারেনকাইমা জাতীয় কোষ। আর টেরিডোফাইটার জাইলেমে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, টেরিডোফাইটার জাইলেমে ব্যাসেল নাই। টেরিডোফাইটা থেকে শুরু হয়েছে আসলে বিবর্তনে যারা বিশ্বাস করে তারা মনে করে যে
একটা সিরিয়ালে ঘটছে, হঠাৎ করে উদ্ভিদের মধ্যে ভাস্কুলার বান্ডেল শুরু হয় নাই, মানে একটা ধারা আছে, তো ধারার ক্ষেত্রে মাঝখানে হচ্ছে কি টেরিডোফাইটা। এদের দেহে পরিবহন তন্ত্র আছে ঠিক, তবে এদের জাইলেমের মধ্যে কি নাই, ব্যাসেল নাই। জাইলেমের মধ্যে জাইলেম আছে ঠিক, কিন্তু জাইলেমের মধ্যে ব্যাসেল নাই। জাইলেম কি? জাইলেম হচ্ছে পরিবহন টিস্যুর একটা প্রকার। যেহেতু এটা টিস্যু, এটা কিন্তু কোষ না। এই জাইলেম টিস্যু, আমরা জানি টিস্যু মানে অনেক রকম, অনেকগুলো কোষ দ্বারা গঠিত হয়। জাইলেমের মধ্যে 4 ধরনের কোষ আছে। এক নাম্বার হচ্ছে ট্রাকিড, 2 নাম্বার হচ্ছে কি ব্যাসেল, তারপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, তারপর আছে জাইলেম ফাইবার। এই হচ্ছে 4 প্রকার হচ্ছে জাইলেম। জাইলেমের 4 প্রকার কোষ। তার মধ্যে ব্যাসেলটা শুধু উন্নত উদ্ভিদে থাকে, টেরিডোফাইটাতে থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আর ফ্লোয়েম, এদের যে ফ্লোয়েমও আবার 4 প্রকার কোষ দ্বারা গঠিত। কি কি? সিপনল, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। কিন্তু টেরিডোফাইটার দেহে ফ্লোয়েম আছে ঠিকই, কিন্তু সঙ্গী কোষ নাই। আবার জাইলেম আছে ঠিকই, কিন্তু কি নাই, ব্যাসেল নাই। 4 প্রকারের মধ্যে 3 প্রকার কোষ আছে, 1 প্রকার নেই। এখানেও সঙ্গী কোষের ক্ষেত্রে 4 প্রকারের মধ্যে 3 প্রকার আছে, 1 প্রকার নেই। কোন প্রকারটা নাই? ওই যে ব্যাসেল নাই। তো এটা মনে রাখতে হয় এইভাবে যে জাইলেমের বাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নেই। কাদের দেহে? টেরিডোফাইটার দেহে। কারণ এটা অনুন্নত, ভাস্কুলার বান্ডেলের মধ্যে অনুন্নত। এমনি উন্নত কারণ তার দেহে ভাস্কুলার বান্ডেল আস্তে আস্তে গঠিত হওয়া শুরু করছে। তাহলে জাইলেমের বাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নেই। এই হচ্ছে আমাদের স্টিলের বেসিক। এবার আমরা পড়বো স্টিলের প্রকারভেদ। স্টিলের প্রকারভেদ। স্টিল প্রধানত 2 প্রকার। কি কি? একটা হচ্ছে প্রোটো স্টিলি, আর একটা হচ্ছে সাইপনো স্টিলি। প্রোটো স্টিলি, সাইপনো স্টিলি। প্রোটো অর্থই কিন্তু আদিম, আদিকালের স্টিলি। এই কারণে এর হচ্ছে সরল ও আদিম। আমরা যে কোনো কিছুই আদিম মানে সরল। আদি কোষই বলা হয় কেন ব্যাকটেরিয়াকে? ব্যাকটেরিয়া সরল, এটা দেহে মাত্র একটা মাত্র কোষ, কোনো জটিলতা নাই। বা অন্যান্য যারা আছে এমিবা, একটার মধ্যেই যাবতীয় শ্বসন, রেশন, জনন সব একটার মধ্যেই। কিন্তু আমরা যারা বড় উদ্ভিদ বা প্রাণী, তাদের দেহে কিন্তু কোষ মিলে টিস্যু আছে, অনেকগুলা কোষ মিলে টিস্যু হয়েছে, টিস্যু মিলে অঙ্গ হয়েছে, অনেকগুলো অঙ্গ মিলে কি তন্ত্র হয়ে আছে, জটিলতা আছে অনেক। কিন্তু যারা সরল তাদের দেহে জটিলতা নাই। যাই হোক, প্রোটোস্টিলি সরল এবং আদিম। আদিম হওয়ার কারণে সরল। আর মূল কথা হচ্ছে এদের মজ্জা নাই। মূল পার্থক্যটা কোথায়? এই প্রোটোস্টিলের কেন্দ্রে কিন্তু মজ্জা নাই। আমরা আগে দেখছিলাম কেন্দ্রের মধ্যে কি থাকে, মজ্জা থাকে, খালি জায়গা থাকে। কিন্তু এই প্রোটোস্টিলের কেন্দ্রে কি নাই, মজ্জা নাই। আমরা যখন পরে সাইকোনোস্টিলি পড়বো, আমরা দেখবো যে কেন্দ্রটা খালি। জাইলেম হচ্ছে এখানে বাইরে থাকে, জাইলেম এগুলা মনে করেন, আর ফ্লোয়েম হচ্ছে ইয়ার বাইরে। এটা হচ্ছে ফ্লোয়েম, মানে হচ্ছে কেন্দ্রে মজ্জা আছে। যাই হোক, এরা যেহেতু জটিলতা নাই, সরল ও আদিম, এদের দেহের মধ্যে কি নেই, মজ্জা নাই। আর কেন্দ্রে জাইলেম আছে, কালো 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 গুলো হচ্ছে কি জাইলেম, এগুলো হচ্ছে জাইলেম। এগুলো জাইলেমের খন্ড। কেন্দ্রে জাইলেম আছে, আর জাইলেমের বাইরের দিকে কি থাকে, ফ্লোয়েম আছে, বাইরে ফ্লোয়েম আছে। এটা হচ্ছে একটা স্টিলের নরমাল একটা সাধারণ একটা গঠন। এটাই হচ্ছে কি প্রোটোস্টিলি। তাহলে প্রোটোস্টিলের মধ্যে মেইন কথা কি, এদের মজ্জা নাই, প্লিট নাই। আর বাকিদের কি আছে, মজ্জা আছে। কাদের? সাইকোনোস্টিলের। সাইকোন অর্থই হচ্ছে কি নল। এটার মধ্যে নলাকার মজ্জা থাকবে। আমরা ওখানে না যাই, এই পেজে আমরা শুধু প্রোটোস্টিলে নিয়ে পড়বো। তাহলে প্রোটোস্টিলে হচ্ছে মজ্জা নাই, সরল, আদিম, এবং কেন্দ্রে জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম থাকে। এবার প্রোটোস্টিলে আবার 4 প্রকার হতে পারে। এটা আবার এগুলা থেকেও জানতে হবে, কারণ শুধু তো স্টিলে থেকে ডাইরেক্ট প্রশ্ন হবে না, স্টিলের প্রকারভেদ বলাই আছে। তাহলে এক নম্বর হচ্ছে হ্যাপ্লোস্টিলি। এইচ, হ্যাঁ, মনে রাখার জন্য প্রথম বর্ণগুলো মনে রাখা যেতে পারে। হাফ মিক্সড। আপনি যখন লিখিত পরীক্ষা দিবেন তখন প্রোটোস্টিলি কি, আগের লোকের স্টিলি, এটা হচ্ছে হাফ মিক্সড, মনে রাখার জন্য আর কি, আমি এভাবে পড়তাম। তো হ্যাপ্লোস্টিলি, এদের জাইলেম হবে মসৃণ। এই যে জাইলেমটা মসৃণ, কোনো জটিলতা নাই, একদমই মসৃণ। এই প্রোটোস্টিলের মধ্যে আবার সবচেয়ে সরল হচ্ছে কি হ্যাপ্লোস্টিলি। তো জাইলেমটা হবে মসৃণ। উদাহরণ হচ্ছে রাইনিয়া। তারপর হচ্ছে অ্যাক্টিনোস্টিলি। লাগে আবার পেছানো যাবে না, আরেকটা আসবে অ্যাটাক্টোস্টিলি, এটা হচ্ছে সাইকোনোস্টিলি। তাহলে অ্যাক্টিনোস্টিলি, এদের জাইলেম হচ্ছে তারকার মতো। এই যে জাইলেমটা হচ্ছে কি তারকার মতো। আর উদাহরণ হচ্ছে সাইলোটাম, সিরাটাম। আর কি সিরাটাম।
প্লেগ টু স্টিলি, প্লেগ টু স্টিলের এই যে প্লেগ টু স্টিলি। আচ্ছা এখানে জাইলেমটা কি তারকার মতো হয়ে গেছে, ছিল হচ্ছে এমন, এটা হয়ে গেছে এমন। আবার যদি আপনি স্টিলের বিবর্তন করতে যান, এটা সিলেবাসে নাই যদিও বিসিএস এ, এই বিবর্তনের ক্ষেত্রে সেম ঘটনায় বলতে হয় যে কেন্দ্রের মসৃণ জাইলেমটা কি হয়েছে, একটু ভেঙে তারকার আকৃতি ধারণ করছে। আর জাইলেমটা এখানে তারকার মতো কাদের হয়, সাইলোটামের মধ্যে হয় আর সিরাটামের মধ্যে হয়ে থাকে। তারপর আমরা করবো প্লেগ টু স্টিলি, প্লেগ টু স্টিলি প্লেটের মতো হয়ে যায়, প্লেটের মতো হয়ে যায় কারণ এটার নাম হচ্ছে প্লেগ টু স্টিলি। জাইলেমটা প্লেট বা ফিতার মতো হয়ে যায়, মানে এই এই তারাটা ভেঙে আবার টুকরে টুকরে হয়ে গেছে। ওই পরিবর্তন আসলে এভাবে লিখতে হয় বা এইভাবে এটাই মনে করা হয়ে থাকে। তাহলে এই কেন্দ্রের তারকার ন্যায় জাইলেমটা ভেঙে প্লেটের মতো হয়ে যায়, এটাকে বলবো প্লেগ টু স্টিলি। উদাহরণ হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাবাটুম, লাইকোপোডিয়াম বলুভাইল, বলুভাইল। লাস্টটা হচ্ছে মিক্সড ফটোস্টিলি, এটা হচ্ছে মিক্সড, এটা কোনো অনিয়ত খন্ড থাকে। অনিয়ত শব্দের অর্থ কি, নিয়ম মেনে চলে না, এটাকে বলা হয় অনিয়ত। তাহলে অনিয়ত মানে এদের ভিতরে জাইলেম ফ্লোয়েম গুলা কি যেমন খুশি এমন আঁকে দিবেন, এটা কোনো সমস্যা নাই, কারণ এরা নিজেরাই মিক্সড। এই হচ্ছে আমাদের কি প্রোটোস্টিলি। প্রোটো আর হ্যাপ্লো কিন্তু ভাঙানো যাবে না, মানে প্রোটোটা হচ্ছে মাদার ক্যাটাগরি প্রোটোস্টিলি, আর তার আন্ডার সাব হচ্ছে হ্যাপ্লোস্টিলি। প্রোটো অর্থ আদিম, প্রোটো শব্দের অর্থ আদিম, প্রোটো ব্যাকটেরিয়া করছেন, প্রোটো আরো অনেক জায়গায় আছে। তাহলে প্রোটো স্টিলি আর একটা হবে কি সাইপোনোস্টিলি। প্রোটো স্টিলি কারণ এদের কি নেই, মজ্জা নাই, আর এটা হচ্ছে আগে সরল আদিম। এবং কেন্দ্রে জাইলেম বাইরের দিকে ফ্লোয়েম থাকে। এটা তিন প্রকার, হ্যাপ্লোস্টিলি, অ্যাক্টিনোস্টিলি, প্লেগ টু স্টিলি আর মিক্সড ফটোস্টিলি। ওই যে হাফ মিক্সড। হ্যাপ্লোস্টিলি কেন্দ্রের জাইলেমটা হবে মসৃণ, এরপরে এটা মসৃণ জাইলেমটা একটু ভিন্ন আকার ধারণ করে তারার মতো হয়ে যাবে কি অ্যাক্টিনোস্টিলি। তারপর হচ্ছে প্লেগ টু স্টিলি প্লেটের মতো ধারণ করবে। আর মিক্সড মানে কি, এটা কোন নির্দিষ্ট কোনো আকার আকৃতি বজায় রাখবে না। তাহলে আমরা এই পড়ে ফেললাম প্রোটোস্টিলি, এখন আমরা পড়বো কি সাইপোনোস্টিলি। এবার আমরা পড়বো সাইপোনোস্টিলি। সাইপন অর্থই হচ্ছে নল, আগে বলা হয়েছে সাইপন অর্থই কি নল। তার মানে এরা হচ্ছে নল আকার স্টিলি, মানে এদের মাঝখানে একটা কি আছে, মাঝখানে একটা মজ্জা আছে, এই কারণে এদেরকে বলা হয় সাইপোনোস্টিলি। বা এদের আরেকটা নাম হচ্ছে টিউব। টিউব অর্থ নল না, টিউব অর্থ কিন্তু নল। তাহলে এদের আরেকটা নাম হচ্ছে টিউবুলার স্টিলি বা সাইপোনোস্টিলি। আগেরটা ছিল কি প্রোটোস্টিলের কেন্দ্রে মজ্জা নাই, মেইন পার্থক্য কিন্তু বুঝতে হবে। প্রোটোস্টিলের কেন্দ্রে মজ্জা নাই আর সাইপোনোস্টিলের কেন্দ্রে কি আছে, মজ্জা আছে। আর এদের আরেক নাম হচ্ছে টিউবুলার স্টিলি। তাহলে এই সাইপোনোস্টিলি আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টোফ্লুইক সাইপোনোস্টিলি আর একটা এমপ্লিফ্লুইক সাইপোনোস্টিলি। অ্যাক্টোফ্লুইক কারা, এদের কেন্দ্রের মজ্জা আছে, তারপর জাইলেম আছে, তারপর ফ্লোয়েম আছে। কেন্দ্রে মজ্জা আছে, তারপর জাইলেম আছে, তারপর হচ্ছে ফ্লোয়েম আছে। এই যে চিত্রটা, এতে কেন্দ্রে মজ্জা, তারপর জাইলেম, এরপর সাদা অংশটা হচ্ছে ফ্লোয়েম। সব জায়গায় জাইলেমকে একটু নকশা আকারে মানে পৃথক করার জন্য বোঝানো হয়। তাহলে আশা করি ক্লিয়ার। অ্যাক্টোফ্লুইক, হ্যাঁ অ্যাক্টোফ্লুইক, ফ্লুইড অর্থ ফ্লোয়েম আর কি। আর একটো হচ্ছে কি বাইরে, কার বাইরে, জাইলেমের বাইরে। অ্যাক্টোফ্লুইক জাইলেমের বাইরে হচ্ছে ফ্লোয়েম থাকে। আর একটা হচ্ছে এমপ্লিফ্লুইক, এটারও কেন্দ্রের মজ্জা আছে, তবে এটার জাইলেমের উভয় পাশে ফ্লোয়েম থাকে, এটা কিন্তু একটু মজার জিনিস এবং গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে শুধু কেন্দ্রের মজ্জা, তারপর জাইলেম, তারপর ফ্লোয়েম, সিরিয়াল আছে। জাইলেম কেন্দ্র, জাইলেম, ফ্লোয়েম, মানে মজ্জা, জাইলেম, ফ্লোয়েম। কিন্তু এটার ক্ষেত্রে জাইলেমের উভয় পাশে ফ্লোয়েম, এটা আবার মানে কি, লিখিত পরীক্ষার সময় এটা আঁকতে হলে 4টা বৃত্ত এঁকে দিবেন, এখানে কিন্তু 3টা, এখানে 4টা আমি আঁকলাম। 4টা আঁকার পরে এটাও ফ্লোয়েম হবে, এটা তো কেন্দ্র গেলই। আর এর পরেরটা কি, এটা ফ্লোয়েম, এর পরেরটা হবে জাইলেম, এটা হবে জাইলেম। এবার দেখেন কথা মিলছে কিনা, জাইলেমের উভয় পাশে ফ্লোয়েম, তারপর কিন্তু আবার আরেকটা ফ্লোয়েমের স্তর আছে। তাহলে কেন্দ্র, তারপর হচ্ছে ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, মানে জাইলেম, এই কথাটাকে বলা হয় কি জাইলেমের উভয় পাশে ফ্লোয়েম থাকে। কোথায়, এমপ্লিফ্লুইক সাইপোনোস্টিলিতে। আচ্ছা উদাহরণগুলো এখানে জানতে হবে।
অ্যাক্টোপ্লোয়িকের উদাহরণ হয়তো দেখা যাবে না, আমি বলে দিচ্ছি। ইকুইজিটাম, অসমুন্ডা, ই কিউ ইউ আই, ইকুই, এস ই টি ইউ এম, ইকুইজিটাম। আর অসমুন্ডা, ও এস অফ এম ইউ এন ডি এ, অসমুন্ডা। ইকুইজিটাম এবং অসমুন্ডা নামক উদ্ভিদে কি দেখা যায়? অ্যাক্টোপ্লোয়িকটা দেখা যায়। তারপর এমপ্লিপ্লোয়িক সাইফোনোস্টিল, এখানে এসতে সাইফোনোস্টিল বুঝাইছি আর কি সংক্ষেপে। এটার উদাহরণ হচ্ছে মার্সেলিয়া, এম এ আর মার, এস ই এল আই এ, সেলিয়া, মার্সেলিয়া। আর এডিয়ান্টুম, এ ডি আই এ এন, এডিয়ান টি ইউ এম, এডিয়ান্টুম, মার্সেলিয়া আর একটা হচ্ছে এডিয়ান্টুম। এখন কথা হচ্ছে এটা হচ্ছে সাইফোনোস্টিলের প্রধান দুইটা ভাগ, কিন্তু আরো কিছু ধরনের স্টিল হয়ে থাকে সাইফোনোস্টিল, এরাও সাইফোনোস্টিলের মধ্যে পড়ে। এর মধ্যে তিনটা আমি দুইটা লিখছি, আরো তিনটা আছে এর পরের পেজে লিখবো। তাহলে এক নাম্বার হচ্ছে সলেনোস্টিলি, সলেনো, সোল মনে রাখতে পারেন, সোল। হ্যাঁ, সলেনো, এদের ক্ষুদ্র পত্রাবকাশ থাকে। অবকাশ মানে কি? খালি স্থান, শূন্য, বিরতি। তাহলে এদের মধ্যে যে জাইলেম, এই জাইলেমটা একদিক দিয়ে খন্ডিত হয়ে যায়, খন্ডিত হয়ে আলাদা হয়ে যায়, মানে এই জায়গাটা খালি হয়ে যায়। কোন কোন বইতে এটাও দেয় না, এই খন্ডটাও দেয় না। এটা হচ্ছে চিত্র, মানে হচ্ছে পত্রা অবকাশ, পত্র অবকাশ আছে। এদের একটা মাত্র পত্র অবকাশ থাকে, ক্ষুদ্র পত্র অবকাশ। কার? এই সলেনোস্টিলির। তারপর আছে হচ্ছে ডিকটিওস্টিলি, ডিকশন শব্দের অর্থ জাল। এদের তো একটা পত্র অবকাশ মাত্র। এদের উপর্যুপরি, উপর্যুপরি শব্দের বাংলা কি? বারবার। উপর্যুপরি নিজেও বাংলা, বারবার পত্র অবকাশ হয়, বারবার বারবার পত্র অবকাশ হয়ে কি হয়ে যায়? এগুলা এরকম এই স্টিলিকে খন্ডিত হয়ে চক্রাকার ভাস্কুলার বান্ডল গঠন করে। এটা তো একটা খন্ড, এখানে ছিল, আমি যদি মুছে ফেলছি। তো এটা বারবার খন্ডিত হয়ে এরকম একদম চক্রাকার ভাস্কুলার বান্ডল গঠন করে। ভাস্কুলার বান্ডল মানে কিন্তু জাইলেম ফ্লোয়েম, এটার মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে। তো উদাহরণ হচ্ছে টেরিস, পলিপোডিয়াম, অ্যাসপিডিয়াম। কার উদাহরণ? এই ডিকটিওস্টিলের উদাহরণ। তাহলে স্টিল ছিল প্রধানত দুই প্রকার, একটা ছিল প্রোটোস্টিলি আর এটা হচ্ছে কি সাইফোনোস্টিলি। প্রোটোস্টিলি ছিল যার কেন্দ্রে মজ্জা নাই, সাইফোনোস্টিলির কেন্দ্রে মজ্জা আছে। এরা প্রধানত দুই প্রকার, অ্যাক্টোপ্লোয়িক আর অ্যাম্পিপ্লোয়িক। তো এছাড়া আরো কয়েক ধরনের হতে পারে, তার মধ্যে আছে হচ্ছে সলেনোস্টিলি, ডিকটিওস্টিলি। আমরা এখন আরো তিনটা পড়বো, ওই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খুব গুরুত্বপূর্ণ তিনটা স্টিল রয়ে গেছে। তিনটা বলতে দুইটাই গুরুত্বপূর্ণ, নিচের দুইটা। এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? আমাদের চারপাশের যে উদ্ভিদগুলোর স্টিল, এটা হচ্ছে এখানে আছে। তো এখানে প্রথম আছে হচ্ছে পলিস্টিলি। হ্যাঁ, পলিস্টিলি। এরাও কিন্তু উন্নত ও জটিল। আগেরগুলো সব অনুন্নত ছিল, এটা উন্নত ও জটিল। এখানে মূলত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটোস্টিল উদ্ভিদের কেন্দ্রে চক্রাকারে থাকে। উদ্ভিদের কেন্দ্রে কি থাকে? চক্রাকারে থাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটোস্টিলি। উদাহরণ হচ্ছে সেলাজিনেলা, এটা টেরেডোফাইটা। তারপর আসতে হচ্ছে ইউস্টিলি বা মেরিস্টিলি। ইউ আর মেরিস্টিলি মনে রাখা যায় যে ইউ তোমাকে, মেরি মানে কি? বিয়ে, মানে আমি তোমাকে বিয়ে করবো বা করতে চাই। ইউস্টিলি, মেরিস্টিলি দুইটা একই জিনিস। মনে রাখার জন্য কত কি অবলম্বন করা লাগে, যে কোনো কিছুই। পড়ার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি এটা কিভাবে মনে রাখবো। তাহলে আমার পড়াটাই বৃথা, তাই না? মনে যদি নাই থাকে। আর ঠিক আছে, আমরা তো কম্পিউটার না, আমাদের মাথায় সামান্য কিছুই থাকে, বেশিরভাগ আমরা বলে যাই। ওই যে সামান্য কিছু, ওইটাই আপনার শিক্ষা, ওইটাই আপনার এনাফ। তাহলে এদের ইউস্টিলি বা মেরিস্টিলি, এদেরকে বলা হয় প্রকৃত স্টিলি। এদের দ্বিবীজপত্রী উদ্ভিদ যা আছে আমাদের চারপাশে, দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ গুলার কাণ্ডের মধ্যে কি থাকে? এই ইউস্টিলি বা মেরিস্টিলি থাকে। এখানে মূলত কি হয়? এই যে ডিকটিওস্টিলি, আগে একটা স্টিলি ছিল, ডিকটিওস্টিলির ভগ্ন খণ্ডগুলো রূপান্তরিত হয়। ডিকটিওস্টিলির ভগ্ন খণ্ডগুলো রূপান্তরিত হয়ে কি হয়? এই ইউস্টিলি বা মেরিস্টিলিতে পরিণত হয়। ডিকটিওস্টিলির ভগ্ন খণ্ডগুলো রূপান্তরিত হয়ে ইউস্টিলি বা মেরিস্টিলিতে রূপান্তরিত হয়। এই যে ডিকটিওস্টিলির ক্ষেত্রে এগুলা ছিল হচ্ছে এরকম ছিল আর কি, আপনারা পিছনে দেখতে পারেন, এরকম ছিল। মানে অনেকগুলা পত্র অবকাশ ছিল, অনেকগুলা পত্র অবকাশ ছিল। এখন এগুলাই এরকম সজ্জিত হয়ে গেছে। এটাকে বলা হয় হচ্ছে ইউস্টিলি বা মেরিস্টিলি, দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমাদের চারপাশে যে আছে আম, জাম, যাই বলি না কেন, আমরা বেশিরভাগই তো হচ্ছে কি দ্বিবীজপত্রী। আর এই অ্যাট্রাক্টিওস্টিলি আছেও গুরুত্বপূর্ণ, এমনকি এটা পরের পার্টের সাথেও রিলেটেড। অ্যাট্রাক্টিওস্টিলি এটা সর্বাপেক্ষা উন্নত, সর্বাপেক্ষা উন্নত। পৃথিবী থেকে একবীজপত্রী না থেকে দ্বিবীজপত্রী আসছে, না দ্বিবীজপত্রী থেকে একবীজপত্রী আসছে, মানে বিবর্তনবাদ অনুযায়ী যারা বিশ্বাস করে। এটা নিয়ে বিতর্ক আসছে। বেশিরভাগের মতামত হচ্ছে দ্বিবীজপত্রী থেকে একবীজপত্রী আসছে, এই কারণে একবীজপত্রীটাই সবচেয়ে উন্নত ধরা হয়ে থাকে।
তাহলে সর্বাপেক্ষা উন্নত কি? অ্যাটাক টু স্টিল। এটা অ্যাটাক দিয়ে মনে রাখা যায়। একদম লাস্ট আমরা সব সব পড়া সরল থেকে জটিলতার দিকে আসছি। একদম প্রথমটা ছিল সরল, জটিলতা একদম শেষ হয়ে গেছে। যে কোনো যুদ্ধের জন্য আগে প্রস্তুতি নিয়ে শেষে তো অ্যাটাক করে, শেষে অ্যাটাক করে। তা আমরা শেষে অ্যাটাক করে পড়া শেষ করে দিব অ্যাটাক টু স্টিলে দিয়ে। অ্যাটাক টু স্টিলি একদম এক বরাবর, নিশানা বরাবর, মানে এক বীজপত্রী বরাবর করবো আমরা। তাহলে এক বীজপত্রী বরাবর হচ্ছে কি আমাদের অ্যাটাক টু স্টিলি। তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে সর্বাপেক্ষা উন্নত। এটা থাকে এক বীজপত্রীর কাণ্ডে। এখানে যে অ্যাটাক টু শব্দের বাংলা অর্থ হচ্ছে বিক্ষিপ্ত। এই যে এরকম বিক্ষিপ্ত অবস্থা থাকে, এই কারণে এটাকে বলা হয় কি? অ্যাটাক টু স্টিলি। তাহলে আশা করি জিনিসগুলো ক্লিয়ার। পুরো স্টিল জিনিসটা, স্টিল হচ্ছে কি উদ্ভিদের কেন্দ্রের মজ্জা এবং ভাস্কুলার বান্ডেল। তো স্টিলের দুই প্রকার, একটা হচ্ছে প্রোটো স্টিলি যেটা কেন্দ্রের মজ্জা নাই, আর আরেকটা হচ্ছে সাইফোনো স্টিলি, কেন্দ্রে কি আছে? মজ্জা আছে। সাইফোনো স্টিলি ছিল প্রধানত, প্রোটো স্টিলি ছিল 4 প্রকার, ওই যে হাফ মিক্সড। আর সাইফোনো স্টিলে প্রধানত 2 প্রকার ছিল, অ্যাক্টোফ্লুইক, অ্যাম্ফিফ্লুইক। তারপর আমরা চলে আসছি কোথায়? আরো যে কিছু কিছু স্টিলি আছে, মাঝখানে কয়েকটা গেছে, আর লাস্ট পেজের এগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আছে কি? পলি স্টিলে, পলি একটা মেয়েদের নাম মনে রাখা যেতে পারে, পলি। রুবি, রুবি লাগে আবার C3 চক্রের মধ্যে। তাহলে পলি স্টিল হচ্ছে উন্নত জটিল। এরপর একটা হচ্ছে প্রকৃত স্টিল। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। উন্নত জটিল, সরল আদিম ছিল একদম প্রথমে। মেয়েরা কিন্তু একটু জটিল হয়ে থাকে। উন্নত ও জটিল মনে রাখার জন্য কত কিছু অবলম্বন করতে হয়। তাহলে ইউ স্টিল বা মেরি স্টিল প্রকৃত স্টিল। প্রকৃত মানে প্রকৃত মানুষ পাইলে তো মানুষ কি করে? মেরি করে থাকে। প্রকৃত মানুষ পাইলে, তাই প্রকৃত স্টিল। আর শেষটা হচ্ছে সবচেয়ে উন্নত, এটা মনে রাখা থাকবে একদম সবার শেষটাই সবচেয়ে উন্নত, এবং সেটা হচ্ছে অ্যাটাক টু স্টিল। কাকে? একদম এক বরাবর, এক বীজপত্রীকে। এ হচ্ছে আমাদের আজকের স্টিলের পড়াশোনা। তাহলে আমরা এখন চলে যাব পরের পার্ট। আমাদের এবারের পার্ট হচ্ছে দা ভাস্কুলার টিস্যু সিস্টেম বা ভাস্কুলার টিস্যু পদ্ধতি। ভাস্কুলার টিস্যু সম্পর্কে আমরা সবাই জানি। ভাস্কুলার টিস্যু মানে কি? পরিবহন কলা। পরিবহন কলা, বাসের কাজ যেমন কি যাত্রী পরিবহন করা, তুমি ভাস্কুলার টিস্যুর কাজও কি করে? পরিবহন করে। মানে হচ্ছে সহজ কথায় জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম, আর সাথে সাথে আছে কেম্বিয়াম। তাহলে জাইলেম, ফ্লোয়েম, কেম্বিয়াম, এই তিনটাকে একত্রে আমরা বলবো কি? ভাস্কুলার টিস্যু সিস্টেম, মানে পরিবহন টিস্যু তন্ত্র। হ্যাঁ, পরিবহন টিস্যু তন্ত্র। এটাই পরিবহন টিস্যু। ভাস্কুলার টিস্যুর আরেকটা নাম আছে হচ্ছে পেসিকুলার টিস্যু। এর পরিবহন টিস্যুর আরেকটা নাম কি? পেসিকুলার টিস্যু। আসলে জিনিস একই। এখন এটা হচ্ছে পেরিসাইকেল দিয়ে আবৃত। তোমাদের যদি আগের কথা মনে থাকে যে সবার বাইরে ছিল কি? এপিডার্মিস। এপিডার্মিসের ভিতরে ছিল হচ্ছে একটু কর্টেক্স, তারপরে ছিল হচ্ছে কি? এন্ডোডার্মিস। এর ভিতরে কি ছিল? আর বাইরে ছিল, ভিতরে ছিল হচ্ছে পেরিসাইকেল, বাংলা যার বাংলা কি? পরিচক্র। এই পেরিসাইকেলের ভিতরে হচ্ছে কি? জাইলেম, ফ্লোয়েম, আর মাঝখানে মাঝখানে কেম্বিয়াম। মাঝখানে মাঝখানে কেম্বিয়াম। তাহলে আমরা কি বলবো? এই ভাস্কুলার টিস্যু মানে পরিবহন টিস্যুটা বাইরে কি দ্বারা আবৃত? পেরিসাইকেল দিয়ে আবৃত। পেরিসাইকেল দিয়ে আবৃত। যেমন স্টিলের ক্ষেত্রে কথাটা ছিল যে পেরিসাইকেল দিয়ে আবৃত। পেরিসাইকেল না থাকলে উত্তর কি হবে? এপিডার্মিস হবে। দুঃখিত, এন্ডোডার্মিস হবে। এন্ডোডার্মিস। এপি তো বাইরে, এন্ডোডার্মিস হচ্ছে ভিতরেরটা। এটা কিন্তু স্টিলের সাথে অনেক কিছু মিল আছে এখানে। স্টিলের সাথে, স্টিলের মধ্যে ছিল হচ্ছে জাইলেম, ফ্লোয়েম প্লাস হচ্ছে প্লিথ। হ্যাঁ, মানে কি? মজ্জা। এক্ষেত্রে মজ্জা না হয় কেম্বিয়াম। কথা কিন্তু ঘুরে ফিরে একই। তো তবে এই মজ্জা কিন্তু এখানে বাদ গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে শুধু জাইলেম, ফ্লোয়েম আর কেম্বিয়াম। একদম ভিতরে যদি মজ্জা থাকে, মজ্জা থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই মজ্জা কিন্তু ভাস্কুলার টিস্যু সিস্টেমের অন্তর্গত না। মজ্জাটা হচ্ছে বৃত্তি টিস্যু তন্ত্রের অন্তর্গত। বৃত্তি টিস্যু। হ্যাঁ, টিস্যু পুরা উদ্ভিদ দেহের টিস্যু তন্ত্র মূলত 3 প্রকার। টিস্যু না কিন্তু টিস্যু তন্ত্র। টিস্যু তন্ত্র কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র। ডার্মাল। ত্বকীয় টিস্যু তন্ত্র। কিছু টিস্যু কি করে? উদ্ভিদের ত্বক গঠন করে। 2 নম্বর হচ্ছে এই পরিবহন টিস্যু তন্ত্র। আর 3 নম্বর হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, উদ্ভিদটাকে দাঁড়া করায় রাখছে। তাহলে এই 3টা টিস্যু তন্ত্র হচ্ছে উদ্ভিদ দেহের মধ্যে আছে। তার মধ্যে মজ্জাটা, এটা ইম্পর্টেন্ট এই কারণেই, এটা বৃত্তি টিস্যু তন্ত্রের অংশ। এটা হচ্ছে এই যে আমরা যেটা করছি স্টিলের অংশ, বৃত্তি টিস্যু তন্ত্রের অংশ, এখানের অংশ না।
জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কি থাকে? কেম্বিয়াম থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কেম্বিয়াম থাকে, আর কেম্বিয়ামের কাজ হচ্ছে কি করা? দুই পাশে জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করা। এর পরের লাইন দুটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমরা অলরেডি আগের পৃষ্ঠা পড়ে আসছি। একবীজপত্রীর কাণ্ডে এরা কিভাবে থাকে? একদম লাস্টের কথা মনে আছে, অ্যাটাক টু স্টিলি। অ্যাটাক টু স্টিলি, অ্যাটাক, লাস্টে অ্যাটাক করছিলাম আমরা। অ্যাটাক টু স্টিলি মানে কি? একবীজপত্রী উদ্ভিদের একবীজপত্রীর ক্ষেত্রে ছিল। তো একবীজপত্রীর কাণ্ডে আসলে কখনোই অ্যাটাক করছে বলতে নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই। হ্যাঁ, কখনোই নিজ থেকে কোনো কিছুকে, কোনো দলকে, যুদ্ধে হোক যেখানে হোক, অ্যাটাক করা অনুচিত। ঠিক আছে? আক্রান্ত হলে সেটা হচ্ছে প্রতিহত করা যেতে পারে, কিন্তু কখনোই যুদ্ধ বা কখনোই শান্তি বয়ে আনে না। এটা এই দুনিয়ার জন্য না, পরের দুনিয়ার জন্যও না। তাই বিক্ষিপ্ত ভাবে একবীজপত্রীর কাণ্ডে থাকে কিভাবে? বিক্ষিপ্ত ভাবে থাকে। এটাই হচ্ছে সবচেয়ে উন্নত বলা ছিল। এটা টুইস্টিলি কি ছিল? সবচেয়ে উন্নত। বিক্ষিপ্ত ভাবে থাকে। এটা টুইস্টিলি কার মধ্যে? একবীজপত্রীর কাণ্ডে। এখানে কাণ্ড শব্দটা খুবই স্পেশাল একটা শব্দ। কেন? পরের লাইন পড়লে বুঝবেন। কাণ্ডের মধ্যে থাকে বিক্ষিপ্ত ভাবে। বিক্ষিপ্ত ভাবে কর্টেক্স এর মধ্যে। হ্যাঁ, কর্টেক্স এর মধ্যে ভাস্কুলার টিস্যু গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিক্ষিপ্ত ভাবে থাকে। আর অন্যান্য সকল ক্ষেত্রে বৃত্তাকারে থাকে। বিক্ষিপ্ত না থাকে, বৃত্তাকারে থাকে। বৃত্তাকারে একটা একটা সিকোয়েন্স বজায় রেখে থাকে। হ্যাঁ, বৃত্তাকারে থাকে, একটা সিকোয়েন্স বজায় রেখে বৃত্তাকারে থাকে অন্যান্য সকল ক্ষেত্রে। অন্যান্য সকল বলতে কাকে বোঝাচ্ছে? একবীজপত্রীর, সে তো কাণ্ডের কথা বলছে, একবীজপত্রীর মূল আর দ্বিবীজপত্রীর মূল কাণ্ড সব জায়গায়। এই কারণে অন্যান্য ক্ষেত্রে আমি লিখছি, যদিও এটা এভাবে লেখা নেই, মানে এইভাবে লেখা আছে। তো এই কারণে একটা মনে রাখতে হবে যে একবীজপত্রীর কাণ্ডে, হ্যাঁ, এক বিকৃত আছে, একা একা একার কারণে সে কি? বিকৃত ভাবে থাকে, তার সঙ্গে নেই। তাহলে একা থাকে কিভাবে? বিক্ষিপ্ত ভাবে। আর সকল কিছুর ক্ষেত্রে হচ্ছে বৃত্তাকারে থাকবে, বিক্ষিপ্ত ভাবে থাকবে না। এখন হচ্ছে ভাস্কুলার টিস্যুর কাজ, খাদ্যের কাঁচামাল ও খাদ্য পরিবহন। খাদ্যের কাঁচামাল মানে কি? পানি ও খনিজ লবণ। উদ্ভিদ মাটির নিচ থেকে, কি কি শোষণ করে? কি শোষণ করে? এবং উদ্ভিদ কিসের সাহায্যে পানি শোষণ করে? মূল রোমের সাহায্য। কিন্তু মূল না হয়ে কি হবে? মূল রোম। এগুলো হচ্ছে মূল রোম। আবার কাণ্ডের ক্ষেত্রে হতে পারে কাণ্ডরোম। মূল রোম, কাণ্ডরোম আবার হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ। সে যাই হোক, আমাদের কাজ এখানে কাজ হচ্ছে খাদ্যের কাঁচামাল মানে হচ্ছে পানি, এবং পানির সাথে কি? খনিজ লবণ। পানিতে কিন্তু দ্রবীভূত অবস্থায় খনিজ লবণ থাকে। পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ। এছাড়া খাদ্য পরিবহন। পাতার মধ্যে যে খাদ্য তৈরি হবে, পাতার মধ্যে যে খাদ্য তৈরি হবে, গ্লুকোজ, এটা সারা দেহের মধ্যে তো পরিবহন করতে হবে। প্রত্যেকটা কোষ বেঁচে থাকতে হলে কি লাগবে? খাদ্য লাগবে। তো প্রত্যেকটা কোষে খাদ্য পরিবহন করা হচ্ছে ফ্লোয়েম। আর খাদ্যের কাঁচামাল পরিবহন করে কে? জাইলেম। কাঁচামাল পরিবহন করে জাইলেম। আর তৈরিকৃত খাদ্য সারা দেহে পরিবহন করে কে? ফ্লোয়েম। PHLO, ফ্লো, EM, ফ্লোয়েম। জাইলেম, জাইলেমের 4টে উপাদান ছিল, মনে আছে কিনা? জাইলেমের 4টে উপাদান ছিল: ট্রাকিড, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তবে জাইলেমের মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে ব্যাসেল। ব্যাসেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাসেল মানে এর পানি নিয়ে যাওয়ার ক্ষেত্রে, মূলত উদ্ভিদ মাটির নিচ থেকে যে পানিটা শোষণ করে, এই পানিটা পাতার মধ্যে নিয়ে যাওয়ার কাজটাই করে ব্যাসেল। হ্যাঁ, প্রধান কাজটাই করে ব্যাসেল। আর ব্যাসেল হচ্ছে আবৃতবীজীর ক্ষেত্রে বৈশিষ্ট্য। ব্যাসেল কিন্তু টেরিডোফাইটের মধ্যে থাকে না। ইয়ে থাকে, ভাস্কুলার টিস্যু আছে কিন্তু ব্যাসেলটা নেই। আর ফ্লোয়েমের প্রধান হচ্ছে সঙ্গী কোষ। ফ্লোয়েমের যে 4টা আছে, তার মধ্যে প্রধান হচ্ছে সঙ্গী কোষ। 4টা হচ্ছে সিগনল সঙ্গী কোষ: ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তো ফ্লোয়েমের প্রধান কে? সঙ্গী কোষ। এই যে 9-10 বইতে এরকম আছে, মাঝখানে হচ্ছে কি? সিবনল বা সিব কোষ প্যাঁচ লাগে আমাদের। প্যাঁচ লাগার কারণ হচ্ছে আসলে এগুলো হচ্ছে সিব কোষ। হ্যাঁ, একটা একটা কি? সিব কোষ। যখন উদ্ভিদ পাতা থেকে খাদ্য নিয়ে আসে, হ্যাঁ, তখন হচ্ছে এই সিব কোষ গুলার কোষ প্লেট গুলা গলে যায়। একটা কোষের সাথে একটা কোষের মাঝখানে যে প্রাচীর, যাকে কি বলে? কোষ প্লেট। কোষ প্লেট গুলা গলে এটা নলের মতো হয়ে যায়। এই কারণে এটার নাম হচ্ছে কি? সিব কোষ না হইয়া সিব নল বলা হয়ে থাকে।
যাই হোক, এটা আমরা একটু পরে আবার দেখতে হবো। তো এখন ব্যাসেল ও সঙ্গী কোষকে রক্ষা করে তন্তু কোষ আবরণী, এটা আবার আরেক কথা। এই যে বলছে ব্যাসেল সঙ্গী কোষ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান, যে প্রধান তাকে না গার্ড দিয়ে রাখতে হয়, তাকে না গার্ড দিয়ে রাখে, যাতে সে কি করে নিরাপত্তা দিয়ে রাখে, যাতে কেউ তার ক্ষতি না করতে পারে। তো এই যে ব্যাসেল এবং সঙ্গী কোষ প্রধান কোষগুলা পরিবহন টিস্যুর, ওদেরকে আবার নিরাপত্তা দিয়ে রাখে, ওদেরকে রক্ষা করে কে? তন্তু কোষ আবরণী, তন্তু কোষ আবরণী। তো এই হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যুর বেসিক কথা। কি কি? ভাস্কুলার টিস্যু হচ্ছে জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়ামের সমন্বয়ে গঠিত। তার মধ্যে হচ্ছে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। ক্যাম্বিয়ামের কাজ হচ্ছে কি করা? দুই দিকে জাইলেম প্রয়োজন মতো জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করা। আর ক্যাম্বিয়ামটা সৃষ্টি হয় প্রোক্যাম্বিয়াম থেকে। প্রোক্যাম্বিয়াম সৃষ্টি হয় আবার উদ্ভিদের কাণ্ডের বা মূলের বা বা কাণ্ডের, হ্যাঁ, উদ্ভিদের কাণ্ডের শীর্ষস্থ বাদক টিস্যু থেকে, হ্যাঁ, শীর্ষস্থ বাদক টিস্যু থেকে সৃষ্টি হয় প্রোক্যাম্বিয়াম। শীর্ষস্থ বাদক টিস্যু থেকে সৃষ্টি হয় প্রোক্যাম্বিয়াম, আর প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হবে হচ্ছে ক্যাম্বিয়াম। আর ক্যাম্বিয়াম থেকে দুই পাশে কি সৃষ্টি হবে? প্রয়োজন মতো জাইলেম ফ্লোয়েম সৃষ্টি হবে। তো এরপরে আমরা লিখছি হচ্ছে যে একবীজপত্রীর কাণ্ডের মধ্যে এগুলো থাকবে বিক্ষিপ্ত ভাবে, নির্দিষ্ট থাকবে না। আর অন্যান্য সকল ক্ষেত্রে হচ্ছে চক্রাকারে, বৃত্তাকারে থাকবে। তারপর আমরা লিখছি এটার কাজ হচ্ছে পানি এবং খাদ্য পরিবহন, আর আবার খাদ্যটাও পরিবহন। পানি এবং খনিজ লবণ পরিবহন জাইলেমের কাজ, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে কি করা? খাদ্য পরিবহন করা। এখানে জাইলেমের মধ্যে ব্যাসেলটাই প্রধান, ফ্লোয়েমের মধ্যে সঙ্গী কোষটাই প্রধান, আর এদেরকে নিরাপত্তা দিয়ে রাখে তন্তু কোষ আবরণী। আমরা এখন একটু আলাদা আলাদা ভাবে একটু জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে দেখবো, কারণ ওরা হচ্ছে ভাস্কুলার টিস্যু, মূলত ওদের নিয়েই গঠিত। ভাস্কুলার টিস্যু মানেই কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম, তাই এই দুইটা সম্পর্কে আমাদের কি জানতে হবে? আমাদের ভালো আইডিয়া রাখতে হবে। তো জাইলেম সম্পর্কে আমি এক পাশে লিখছি, ফ্লোয়েম সম্পর্কে এক পাশে লিখছি। পাশাপাশি লেখার কারণ হচ্ছে যাতে আমরা তুলনা করতে পারি। এটা সেম ভাবে বিসিএস এর পড়াশোনা করতে হয় একটানা একই সাবজেক্ট, একটানা এক সারাদিন, বা আমরা যেটা করতাম পুরা একটা বসে আসা পর্যন্ত শুধু এটা করতাম। তাহলে কি হয়? একটার সাথে আর একটার ইন্টার রিলেশন, পার্থক্য, গভীরতা, পড়ার গভীরতা অনুধাবন করা যায়। আপনি একটু বাংলা পড়লেন, আবার একটু ম্যাথ পড়লেন, আবার একটু সাধারণ জ্ঞান পড়লেন, আপনার কোনোটাই আপনার মানে স্থায়ী হবে না, কোনোটাই আপনার ভালোভাবে গভীরভাবে জানা হবে না। এভাবেই পড়তে হয়, হ্যাঁ, একটা একটা করে। তো জাইলেম টিস্যু, জাইলেম টিস্যু চার প্রকার কোষ নিয়ে গঠিত, আমরা আগেই বলছি। কি কি? ট্রাকিড, ব্যাসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। হ্যাঁ, ট্রাকিড, ব্যাসেল, জাইলেম ফাইবার মানে তন্তু। এই জাইলেমের মধ্যে তন্তু জাতীয় এক ধরনের কোষ থাকে, তাকে বলবো আমরা জাইলেম ফাইবার। আর জাইলেমের মধ্যে যদি প্যারেনকাইমা কোষ থাকে, তাকে বলবো জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা কোষ মানে কি? ওই যে সরল সরল টিস্যু, জাইলেমের মধ্যে এগুলা থাকে, বেশিরভাগ জায়গায় এগুলা থাকে, তাহলে এদেরকে বলবো আমরা জাইলেমের মধ্যে থাকে, এই কারণে জাইলেম প্যারেনকাইমা। আবার যখন ফ্লোয়েমে থাকবো তাকে আমরা বলবো ফ্লোয়েম প্যারেনকাইমা। তো জাইলেম যেমন চার প্রকার কোষ দ্বারা গঠিত, ফ্লোয়েমও চার প্রকার কোষ দ্বারা গঠিত। শিব কোষ বা শিবনল, শিব কোষ লেখা উচিত ছিল, সে যাই হোক, শিব কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, এই দুইটা কিন্তু মিল আছে। জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। মানে জাইলেমের মধ্যে যখন তন্তুময় কোষ থাকবে তাকে জাইলেম ফাইবার, ফ্লোয়েমের মধ্যে থাকলে ফ্লোয়েম ফাইবার, জাইলেমের মধ্যে প্যারেনকাইমা থাকলে জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েমে থাকলে ফ্লোয়েম প্যারেনকাইমা। তো পার্ন এবং জিমনোস্পার্ম, মানে পার্ন মানে কি? টেরিডোফাইটা, টেরিডোফাইটা এবং নগ্নবীজির মধ্যে পরিবহন টিস্যু আছে কিন্তু ব্যাসেল নাই, এই কথাগুলো আগে বলা হয়েছে। আবার ফ্লোয়েম টিস্যু আছে কিন্তু কি নেই? সঙ্গী কোষ নাই নগ্নবীজির ক্ষেত্রে। তো ব্যাসেল, তার মানে আমরা কি বলতে পারি না? এটা যেহেতু ব্যাসেল নাই, সেহেতু ব্যাসেল অবশ্যই কার বৈশিষ্ট্য? আবৃত বীজের বৈশিষ্ট্য। এই যে আমাদের অ্যাঞ্জিওস্পার্ম সাইটোপ্লাজম, এগুলোর মেইন বৈশিষ্ট্য, স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে না, তার মধ্যে একটা হচ্ছে ব্যাসেল নাই। তারপর হচ্ছে এই যে শুক্রাণুর মধ্যে কি থাকে? প্লাজেলা থাকে, দুঃখিত, প্লাজেলা থাকে না। তাহলে আবৃত বীজের বৈশিষ্ট্য নিয়ে আমরা পড়বো। এটা এক্ষেত্রে জাইলেমের ক্ষেত্রে জাইলেম দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে প্রোটোজাইলেম, একটা হচ্ছে মেটাজাইলেম। সরু গর্তযুক্ত, সরু মানে কি? ছোট গর্তযুক্ত, ছোট গর্তযুক্ত জাইলেমকে বলা হয় হচ্ছে প্রোটোজাইলেম, আর বড় গর্তযুক্ত জাইলেমকে বলা হয় কি? মেটাজাইলেম। বড় গর্তযুক্ত জাইলেমকে বলা হবে মেটাজাইলেম। এখন কথা হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ এটা, যে মূলের মাঝখানে একজার্ক, এটার মানে কি? আবার মূলের যে অন্তর্গঠন, হ্যাঁ, মূলের যে অন্তর্গঠন, মূলের ক্ষেত্রে মাঝখানের দিকে থাকে হচ্ছে মেটাজাইলেম। এই মেটা মূলে মাঝখানে, মনে রাখতে হবে।
মাঝখানে মানে কেন্দ্রের দিকে। তো এটা ম ম ম দিয়ে মনে রাখার জন্য আমি মাঝখানে লিখছি। মূলের ক্ষেত্রে কি থাকবে, মেটাজাইলেম গুলা মাঝখানের দিকে থাকবে, মেটাজাইলেম গুলা মাঝখানের দিকে, কেন্দ্রের দিকে থাকবে ছোটগুলা। ছোটগুলা মানে কি, প্রোটোজাইলেম। তাহলে মূলের মাঝখানে মেটাজাইলেম, মনে থাকবে তো। আর এইভাবে থাকা, এইভাবে বিন্যস্ত হওয়াটাকে বলা হয় একজার্ক। এভাবে বিন্যস্ত হওয়াটাকে কি বলবো, একজার্ক। মূলের মাঝখানে মেটাজাইলাম থাকবে, এটাকে আমরা বলবো একজার্ক। এটার বিপরীত কাণ্ডের মধ্যে থাকবে হচ্ছে উল্টাটা। আমি একটা লিখছি কারণ যে কোনো বিপরীত ধর্মী দুইটা একসাথে পড়লে মাথা নষ্ট হয়ে যায়, একটা পড়তে হবে। এটার বিপরীতটা হবে কি, কাণ্ডের মধ্যে, কাণ্ডের মধ্যে হবে এন্ডার্ক। কাণ্ড লিখতে কিন্তু ঢ আছে এখানে, নয়টাও আছে, এখানেও আছে। তাহলে কাণ্ডের মধ্যে যেভাবে থাকে মানে এটার উল্টাটা। কাণ্ডের ক্ষেত্রে কি হবে, ভিতরের দিকে হবে ছোট গর্তযুক্ত গুলা, আর বাইরের দিকে হবে বড় গর্তযুক্ত গুলা। তখন তাকে বলা হবে হচ্ছে এন্ডার্ক। এন্ডার্ক কাণ্ডের মধ্যে হচ্ছে এন্ডার্ক, মূলের মধ্যে হচ্ছে কি একজার্ক। আশা করি মনে থাকবে। আর এছাড়া পাতার মধ্যে যে বিভাগ থাকে এটাকে বলা হয় মেজার্ক। মানে এটা কোন রুল মেনে চলে না। জাইলেম, প্রোটোজাইলেম, মেটাজাইলেম উল্টা বিক্ষিপ্ত ভাবে থাকে। উভয়ই থাকে কেন্দ্র পরিধির দিকে, উভয়টাই থাকে কেন্দ্রের দিকে, উভয়টাই থাকে পরিধির দিকে। তাকে বলবো আমরা কি, মেজার্ক। এখানে আবার কিন্তু এ ম এখানে নাই, এখানে থাকলে বেস্ট হইতো, তাহলে আর কোনো ফ্যাস থাকতো না, সব ম হয়ে যেত। যাই হোক, পাতার মধ্যে থাকে হচ্ছে কি মেজার্ক, আর কাণ্ডের মধ্যে এন্ডার্ক, আর মূলের মধ্যে হচ্ছে কি একজার্ক। এগুলা কি বিন্যাসের নাম, এই বিন্যাসে থাকে। এ হচ্ছে জাইলেম ফ্লোয়েম টিস্যু। আর ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে সিগন্যাল, আমরা সঙ্গীকোষ, আমরা জানি সঙ্গীকোষ থাকে না কোথায়, নগ্নবীজের ক্ষেত্রে, আর সিপ বা টেরিডোফাইটের ক্ষেত্রেও। আর সিপ কোষে কি থাকে না, নিউক্লিয়াস থাকে না, সিপ কোষে নিউক্লিয়াস থাকে না। এই যে একটু আগে বলছিলাম সিপ কোষ গুলো এমন, হ্যাঁ, মাঝখানের। তো যখন খাদ্য আসে, এটার কাজ তো খাদ্য পরিবহন করা। জাইলেমের কাজ কি, পানি খনিজ লবণ পরিবহন করা, এটার কাজ খাদ্য পরিবহন করা। এই খাদ্য আসলে এগুলা ভেঙে যায়, ভেঙে এটা নাড়ির মতো হয়ে যায়, তখন এটাকে বলে সিপ নল। নরমালি নাম হচ্ছে সিপ কোষ। এগুলো তো এক কোষই, এগুলো সবই কোষ। এরপরে বলতেছে সিপ কোষে নিউক্লিয়াস থাকে না, এই কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না। এগুলোর পাশে একটু বড় বড় এক ধরনের কোষ থাকে, বড় বড় এক ধরনের কোষ থাকে। এই বড় কোষগুলোর নাম হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ মানে কি, যে সাথে থাকে, কম্পানিয়ন সেল। তো এই সঙ্গী কোষের নিউক্লিয়াসটা আবার বড়, এখানে লেখছি মনে হয়। শিব কোষের নিউক্লিয়াস, সঙ্গী কোষের নিউক্লিয়াস বড়। এই সঙ্গী কোষের নিউক্লিয়াস গুলা কি বড়, কারণ কোষের যাবতীয় ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস। এখন শিব কোষের যেহেতু নিউক্লিয়াস নাই, তো এই কোষের বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে কে, এই কোষের যাবতীয় কিছু নিয়ন্ত্রণ করবে কে, পাশের সঙ্গী কোষ। ফলে পাশের কোষটার নিউক্লিয়াস বড় থাকে, আর সাইটোপ্লাজম ঘন থাকে। তো সেকেন্ডারি ফ্লোয়েমের ফাইবার, এই ফ্লোয়েম কিন্তু আবার দুই প্রকার আছে, প্রাথমিক ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েম। সেকেন্ডারি ফ্লোয়েমের ফাইবারের আরেকটা নাম হচ্ছে বাস্ট ফাইবার, যেটার উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, পাট বা পাটের যে তন্তু, বাস্ট ফাইবার। সেকেন্ডারি ফ্লোয়েমের ফাইবারের নাম কি, বাস্ট ফাইবার। আর ফ্লোয়েম মানেই তার একটা ধর্ম হচ্ছে সে পরিধির দিকে থাকবে, সে সবসময় কি থাকবে, ফ্লোয়েম মানে সে একটু বাইরের দিকে থাকবে। হ্যাঁ, এরকম যদি হয়, এইটা হচ্ছে জাইলেম, আর ভিতরে সাদা অংশটা ফ্লোয়েম। জাইলেম আর ভিতরের অংশটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের কাজে হচ্ছে সে পরিধির দিকে থাকবে। আর ফ্লোয়েম উভয়মুখী সংবহন করবে, হ্যাঁ, উভয়মুখী সংবহন করবে। ফ্লোয়েম তো অবশ্যই উভয়মুখী সংবহন করতে হবে। জাইলেম হচ্ছে একমুখী, মাটির নিচ থেকে পানিটা নিয়ে সে একদিকে চলে যাবে, একদিকে যাবে, নিচের দিকে তার কোনো কাজ নাই, অন্য দিকে কাজ নাই। কিন্তু ফ্লোয়েম যে খাদ্যটা আসবে এটা কিন্তু উভয় দিকে যাবে, এটাকে বলা হবে কি, উভয়মুখী সংবহন। কারণ সব দিকের কোষগুলাকে তো বাঁচতে হবে, মূলের কোষগুলাকে বাঁচতে হবে না, মূলের কোষগুলাকে বাঁচতে হবে। তার মানে এটা হচ্ছে বহুমুখী সংবহন। তাহলে আমরা করে ফেললাম জাইলেম এবং ফ্লোয়েমের আসার মতো যতটুকু আছে। জাইলেম 4 প্রকার কোষ দ্বারা গঠিত, ফ্লোয়েম 4 প্রকার কোষ দ্বারা গঠিত। জাইলেমের মধ্যে আছে ট্রাকিড ব্যাসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমের মধ্যে আছে কি, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তারপর আমরা করছি জাইলেম 2 প্রকার, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। মেটাজাইলেম মানে হচ্ছে তাদের কি থাকে, বড় মোটা, এখানে মোটা হবে, হ্যাঁ, সরু জায়গায় মোটা লিখলে আমাদের সব ম চলে আসতো। মোটা মোটা বানানোর জন্য আমরা সব লিখলাম। এই মোটা মেটাজাইলেমের ক্ষেত্রে মোটা গর্তযুক্ত মানে বড় গর্তযুক্ত কোষগুলোকে বলা হবে হচ্ছে মেটাজাইলেম। আর ছোট ছোট বা সরু গর্তযুক্ত হচ্ছে কি, প্রোটোজাইলেম। আর মেটাজাইলেম থাকে মূলের মাঝখানের দিকে, যেটাকে আমরা বলবো একজার্ক। আর এটার বিপরীত হচ্ছে কাণ্ডের মধ্যে থাকে হচ্ছে এন্ডার্ক, আর পাতার ক্ষেত্রে হচ্ছে মেজার্ক, আলাদা একটা শব্দ আছে। ফ্লোয়েমের ক্ষেত্রে আমাদের জানতে হবে কি, এখানে নগ্নবীজের ক্ষেত্রে ফ্লোয়েম আছে, তবে তাদের সঙ্গী কোষ নাই।
আর ফ্লোয়েমের কাজ হচ্ছে পানীয় পাতা তৈরি খাদ্যটা সারা দেহে পরিবহন করা। এক্ষেত্রে জীবকোষের মধ্যে কি না নিউক্লিয়াস নাই, আর সঙ্গী কোষের নিউক্লিয়াসটা আকারে তুলনামূলক বড়। এরপরে হচ্ছে সঙ্গী সেকেন্ডারি ফ্লোয়েমের মধ্যে যে ফাইবার থাকে এটার নাম হচ্ছে বাস্ট ফাইবার। এটার একটা উদাহরণ হচ্ছে পাট। ফ্লোয়েম থাকে সবসময় পরিধির দিকে। এছাড়া ফ্লোয়েমের কাজ হচ্ছে উভয়মুখী সংবহন করা। এই হচ্ছে জাইলেম ফ্লোয়েমের কাজ। এখন আমরা আমাদের আরেকটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। এখন আমরা পড়বো ভাস্কুলার বান্ডেল প্রকারভেদ। আমরা এখন পড়বো ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। এই অধ্যায়টার মূল পড়াই হচ্ছে বলা যেতে পারে এটাও ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। তো ভাস্কুলার বান্ডেলকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে ভাগ করা হয়। 3 প্রকার হতে পারে এটা। এক নাম্বার হচ্ছে সংযুক্ত। সংযুক্ত, এটা কথার ভিতরে কিন্তু উত্তর আছে। মানে এখানে জাইলেম এবং ফ্লোয়েম কি থাকে? যুক্তভাবে থাকে। জাইলেম এবং ফ্লোয়েম যুক্তভাবে থাকে, এটাকে বলবো আমরা সংযুক্ত। যুক্তভাবে থাকে, সংযুক্ত মানে যুক্তভাবে থাকে। কে? জাইলেম এবং ফ্লোয়েম। তাকে আমরা বলবো সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। এরপরে আছে হচ্ছে এরা 2 প্রকার হতে পারে। এরা কয় প্রকার হতে পারে? 2 প্রকার হতে পারে। একটা নম্বর হচ্ছে সমপার্শ্বীয়, 2 নম্বর হচ্ছে কি সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে কি? সমপার্শ্বীয় মানে সমান সমান, দুইটার ভাগে সমান সমান। তোমার যতটুকু আমার এতটুকু, মানে সমান কাছাকাছি থাকে। একটা এক খণ্ড জাইলেম আর এক খণ্ড ফ্লোয়েম পাশাপাশি থাকে। যেমন চিত্রটা এমন হতে পারে, এতটুকু হচ্ছে জাইলেম, এতটুকু হচ্ছে জাইলেম, উপরে হচ্ছে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। তখন তাকে বলবো আমরা কি সমপার্শ্বীয়। সমপার্শ্বীয়। পুষ্পকের কাণ্ডে, পুষ্পক মানে কি ফুলের কাণ্ডে, হ্যাঁ ফুল ধারণকারী উদ্ভিদ, ফুলের কাণ্ডে আর কি, মানে ফুল ধারণকারী মানে কি আমরা যাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলি, সপুষ্পক উদ্ভিদের কাণ্ডের মধ্যে থাকে। সমদ্বিপার্শ্বীয়, এটা কিন্তু সমদ্বিপার্শ্বীয়, 2 পাশেই থাকবে হচ্ছে ফ্লোয়েম। হ্যাঁ 2 পাশেই ফ্লোয়েম। এটা চিত্রটা এমন হবে, মাঝখানে থাকবে হচ্ছে জাইলেম, এতটুকু হচ্ছে জাইলেম, আর 2 পাশে কি ফ্লোয়েম, এটা ফ্লোয়েম এটা ফ্লোয়েম। তাহলে সমদ্বিপার্শ্বীয় মানে কি? সমদ্বিপার্শ্বীয় মানে হচ্ছে মাঝখানে জাইলেম, উপরে নিচে ফ্লোয়েম। ওই যে মাঝখানে জাইলেম, উপরে নিচে ফ্লোয়েম। এটার উদাহরণ হিসেবে বলতে পারি আমরা লাউ, কুমড়া, শসা, এগুলার কাণ্ডের মধ্যে এভাবে থাকে। কিভাবে? সমদ্বিপার্শ্বীয়। উদাহরণ হচ্ছে লাউ, কুমড়া, শসা। তারপর আমরা অরীয়। এই সংযুক্তের বিপরীত হচ্ছে অরীয়। অরীয় মানে কি জাইলেম এবং ফ্লোয়েম পৃথকভাবে থাকে। এখানে ছিল যুক্তভাবে, এবার হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম পৃথকভাবে থাকে। পৃথকভাবে থেকে ভিন্ন ভিন্ন কি করে? ভিন্ন ভিন্ন বান্ডেলের সৃষ্টি করে। একটার সাথে একটার কোনো কানেকশনে নেই। হ্যাঁ মনে করেন হচ্ছে জাইলেম হচ্ছে এটা, ফ্লোয়েম, জাইলেম হচ্ছে এটা, ফ্লোয়েম। পৃথকভাবে থাকে, কোনো একত্র থাকে না। তারপর লাস্ট হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিক মানে এক কেন্দ্রে থাকে। হ্যাঁ জাইলেম বা ফ্লোয়েম যে কোনো একটা থাকে কোথায়? কেন্দ্রে। জাইলেম বা ফ্লোয়েম যে কোনো একটা কেন্দ্রে থাকে আর অন্যটা থাকে ঘিরে রাখে। জাইলেম বা ফ্লোয়েম যে কোনোটা কেন্দ্রে থাকে, অন্যটা তাকে কি করে? ঘিরে রাখে। যেমন টেরিডোফাইটা। টেরিডোফাইটার মধ্যে কি কোন পদ্ধতির ভাস্কুলার বান্ডেল? কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল থাকে টেরিডোফাইটাতে। তো এটা আবার 2 প্রকার হতে পারে, জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক মানে কি জাইলেমটা মাঝখানে থাকবে, জাইলেমটা এটা হচ্ছে জাইলেম, আর এটাকে ঘিরে রাখবে হচ্ছে ফ্লোয়েম। এই যে জাইলেম কেন্দ্রিক, একদম সহজ কথা, কিন্তু উদাহরণ জানতে হবে। জাইলেম কেন্দ্রিক থাকে টেরিসের মধ্যে আর লাইকোপোডিয়ামের মধ্যে। আর আমরা আরেকটা হচ্ছে কি ফ্লোয়েম কেন্দ্রিক। এবার ফ্লোয়েম থাকবে মাঝখানে আর জাইলেম থাকবে চারপাশে। এই যে জাইলেম, ফ্লোয়েম মাঝখানে, জাইলেম হচ্ছে চারপাশে, এটাকে বলে আমার ফ্লোয়েম কেন্দ্রিক। এটার উদাহরণ হচ্ছে কি ড্রাসিনা। হ্যাঁ আরেকটা হচ্ছে ইউক্কা। ইউক্কা এই হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। ভাস্কুলার বান্ডেল 3 প্রকার, সংযুক্ত, অরীয়, আর হচ্ছে কি সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত মানে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে যুক্ত থাকে, ওইটা আবার 2 প্রকার, পার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। পার্শ্বীয় মানে পাশাপাশি থাকে, আর সমদ্বিপার্শ্বীয় মানে কি 2 পাশে থাকে, 2 পাশে থাকে। আর অরীয় মানে তো তারা পৃথক ভাবেই থাকবে। আর লাস্ট হচ্ছে কেন্দ্রিক। এক্ষেত্রে 2 প্রকার হতে পারে, জাইলেম কেন্দ্রে থাকলে জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রে থাকলে ফ্লোয়েম কেন্দ্রিক। এই হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেল পুরো অধ্যায়ের সমাপ্তি। আমরা আমাদের আরেকটা জিনিস আছে, শুধুমাত্র বালক টিস্যু বা মেরিস্টেম। এই লেকচারে আমাদের সর্বশেষ টপিক হচ্ছে মেরিস্টেম বা বাজক টিস্যু। বাজক টিস্যু কি জানতে হলে আগে শুধু টিস্যু কি আমাদের জানতে হবে। টিস্যু কি? টিস্যু হওয়ার জন্য 3টা শর্ত আছে। একই উৎস থেকে সৃষ্টি হবে, দেখতে একই রকম হবে, এবং তারা একই কাজ করবে, তাকে আমরা টিস্যু বলবো। ছোটবেলা থেকে আমরা জানি একই উৎস থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কাজ করে। তবে আরেকটা শর্ত আছে সমধর্মী। এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে কিছু কোষ যদি থাকে, তারা যে পরিমাণ কাজ করতে পারবে, তারা যখন একত্রিত হবে তখন কিন্তু তার চেয়ে কি করতে পারবে,
তার চেয়ে বেশি কাজ করতে পারবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে বাধক টিস্যু। টিস্যু বলবো। তাহলে টিস্যু হওয়ার শর্ত কি? একই উৎস থেকে সৃষ্ট, একটা শর্ত সমধর্মী, দেখতে একই রকম হবে, দেখতে একই রকম হবে এবং একই পরিমাণ একই ধরনের কাজ করবে, তাকেই আমরা বলবো হচ্ছে টিস্যু বা কলা, বাংলা বলা হয় কলা। আমরা নিশ্চয় জানি সেল দিয়ে কি তৈরি হয়, অনেকগুলো সেল একত্রিত হলে আমরা তাকে বলি টিস্যু বা কলা। অনেক অনেক একাধিক টিস্যু একত্রিত হয়ে অঙ্গ গঠন করে, যেমন আমাদের চোখ একটা অঙ্গ, কান একটা অঙ্গ, নাক একটা অঙ্গ। আবার অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে সিস্টেম বা কি বলা যেতে পারে তন্ত্র গঠন করে, তন্ত্র। যেমন পরিপাক তন্ত্র, একটা অঙ্গ কিন্তু জড়িত না, অনেকগুলো অঙ্গ একত্র হচ্ছে পরিপাক তন্ত্র। আমরা খাবার মুখ দিয়ে ভক্ষণ করার থেকে আমাদের দেহ থেকে বের হওয়া পর্যন্ত যতগুলো অঙ্গ জড়িত সবগুলাকে একত্রে বলা হবে হচ্ছে তন্ত্র বা সিস্টেম। সে যাই হোক, আমাদের পার্টনার হচ্ছে মেরিস্টেম। মেরিস্টেম শব্দের অর্থই বিভাজন, মানে এদের বিভাজন ক্ষমতা আছে। কোষকে বিভাজন ক্ষমতা অনুযায়ী দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, মানে হচ্ছে বাধক টিস্যু, স্থায়ী টিস্যু। বাধক টিস্যু মানে এদের এখনো বিভাজন ক্ষমতা আছে। একটা পাতায় বা একটা কাণ্ডে একটা পাতা যখন ছোট বের হয়, এটা কিন্তু আস্তে আস্তে কি হয়, বড় হয়। বড় হয় কিভাবে? সে তার টিস্যু গুলো বিভাজিত হয়ে মানে যার বিভাজন ক্ষমতা আছে সেটাই হচ্ছে বাধক টিস্যু। আর যার বিভাজন ক্ষমতা নাই, এটা বিশেষ করে গাছের মধ্যখানের দিকে থাকে, এটা বিভাজন ক্ষমতা নষ্ট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারা হয়তো স্থায়ী টিস্যু। তো স্থায়ী টিস্যুর বিভাজন ক্ষমতা নাই, তবে উদ্ভিদের জরুরি প্রয়োজনে স্থায়ী টিস্যুর মধ্যে থেকেও আবার বাধক টিস্যু সৃষ্টি হতে পারে। তাদেরকে বলা হয় সেকেন্ডারি বাধক টিস্যু, গৌণ বাধক টিস্যু। সেকেন্ডারি বাধক টিস্যু কিন্তু প্রাইমারি বাধক টিস্যু থেকে সৃষ্টি হয় না। আমরা সব জায়গায় পড়ি কি প্রাইমারি থেকে সেকেন্ডারি সৃষ্টি হয়, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, মনে রাখতে হবে। তো অরিজিন, উৎপত্তি কোথায়? এই বাধক টিস্যুর উৎপত্তি কোথায়? ভ্রূণ থেকেই। ভ্রূণ থেকেই হচ্ছে বাধক টিস্যুর উৎপত্তি। আমরা জানি শুক্রাণু ডিম্বাণুর মিলনকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক, আর নিষেকের ফলে তৈরি হয় কি এমব্রায়ো বা ভ্রূণ। তো ভ্রূণ থেকে হচ্ছে প্রারম্ভিক বাধক টিস্যু বা প্রারম্ভিক বাধক টিস্যু আরেক নাম হচ্ছে আদি বাধক টিস্যু। এই প্রারম্ভিক থেকে হয় প্রাইমারি। এখানে কিন্তু আমরা নর্মালি প্রাইমারি দিয়ে যে কোনো কিছু শুরু করি, কিন্তু টিস্যুর ক্ষেত্রে না, প্রথম হচ্ছে কি প্রারম্ভিক। প্রারম্ভিক বাধক টিস্যু কোথা থেকে আসে? ভ্রূণ থেকে। তাহলে ভ্রূণ থেকে প্রারম্ভিক, প্রারম্ভিক থেকে বা আদি, আর প্রারম্ভিক থেকে হচ্ছে প্রাইমারি। ঠিক আছে, সিরিয়াল। আর আবার কিন্তু প্রাইমারি থেকে সেকেন্ডারি হবে না। এই প্রাইমারি বাধক টিস্যু গুলো স্থায়ী টিস্যুতে পরিণত হবে। এখানে যে আমরা লিখতাম, তাহলে কি লিখতাম? স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যুর পরে হচ্ছে সেকেন্ডারি বাধক টিস্যু, এভাবে হচ্ছে গঠিত হয়। আপনারা লিখে রাখবেন অবশ্যই, প্রাইমারি বাধক টিস্যু, স্থায়ী টিস্যু, তারপর সেকেন্ডারি বাধক টিস্যু। তো প্রারম্ভিক বাধক টিস্যুর ইংরেজি তিনটা ইংরেজি আছে। এক নম্বর হচ্ছে প্রো মেরিস্টেম, যেহেতু বাধক টিস্যু ইংরেজি হচ্ছে মেরিস্টেম, তাহলে এটা হচ্ছে প্রো মানে আগের অবস্থা। আর কার আগের অবস্থা? মেরিস্টেমের আগের অবস্থা, প্রো মেরিস্টেম বা প্রাইমোডিয়াল মেরিস্টেম বলা হয়। প্রাইমোডিয়াল মেরিস্টেম মানে আদি প্রারম্ভিক বাধক টিস্যু। এছাড়া এদেরকে ইমব্রায়োনিক মেরিস্টেম বলা হয়। ইমব্রায়োনিক কেন বলা হয়? ইমব্রায়োনিক মানে এরা ভ্রূণ থেকে সৃষ্টি হয়, এই কারণে এদের নাম হচ্ছে ইমব্রায়োনিক মেরিস্টেম বা প্রো মেরিস্টেম বা প্রাইমোডিয়াল মেরিস্টেম। তাহলে এগুলো হচ্ছে কি মেরিস্টেম টিস্যুর উৎপত্তি এরকম ভাবে হয়ে থাকে। ভ্রূণ অবস্থায় এই মেরিস্টেম টিস্যু থাকে কোথায়? ভ্রূণ অবস্থায় ভ্রূণমুকুলে ও ভ্রূণমূলে। হ্যাঁ, ভ্রূণ অবস্থায় ভ্রূণমুকুল বা ভ্রূণমূলে। যখন আমরা একটা বীজ মাটিতে রাখি, তাহলে কিন্তু এটা উপরের দিকে উঠে আবার নিচের দিকেও একটা শাখা যায়। নিচের দিকেরটাকে বলা হয় হচ্ছে ভ্রূণ মূল, আর উপরের দিকে হবে কি ভ্রূণমুকুল। তো ছোট অবস্থায় ভ্রূণ অবস্থায় একদম ক্ষুদ্র অবস্থায় ভ্রূণমুকুল আর ভ্রূণমূলের মধ্যে থাকে। আমাদের চারপাশে যে বড় উদ্ভিদ গুলো আছে, বড় উদ্ভিদ গুলোর ক্ষেত্রে মূলে থাকে, কাণ্ডে থাকে এবং কনির মধ্যে থাকে। এসব জায়গার মধ্যে হচ্ছে কি থাকে? মেরিস্টেম টিস্যু থাকে বা বাধক টিস্যু থাকে। তো একটা গাছের নিচের দিকের বাধক টিস্যু গুলা কিন্তু স্থায়ী টিস্যুতে পরিণত হয়। হ্যাঁ, নিচের পাতারও নিচের দিকের গুলা বা কাণ্ডের নিচের দিকের গুলা কি হয়? নিচের দিকের গুলা হচ্ছে বাধক টিস্যু থেকে স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে যায়। কারণ আমরা জানি স্থায়ী টিস্যু মানে সে বাধক টিস্যু থেকেই উৎপত্তি। আর স্থায়ী টিস্যুর কিছু কোষ থেকেই গৌণ বাধক টিস্যু, আগে এটা বলছি। স্থায়ী টিস্যুর কিছু কোষ থেকে কি হয়? গৌণ বাধক টিস্যু। প্রাইমারি মেরিস্টেম থেকে হবে পার্মানেন্ট টিস্যু, স্থায়ী টিস্যু,
পার্মানেন্ট টিস্যু। আর পার্মানেন্ট বাদক টিস্যু থেকেই হবে কি সেকেন্ডারি বাদক টিস্যু, সেকেন্ডারি মেরিস্টেম, এই সেকেন্ডারি বাদক টিস্যু। তাহলে এই হচ্ছে বাদক টিস্যুর অরিজিন। স্ট্রাকচার সম্পর্কে আমাদের জানতে হবে। স্ট্রাকচার মানে হচ্ছে কি গঠন কাঠামো। এরা জীবিত মাস্ট, যেহেতু এদেরকে কি করতে পারে, কোন বইতে স্ট্রাকচার, বেশিরভাগ বইতে স্ট্রাকচার না দিয়ে শুধু ক্যারেক্টার দিয়ে রাখছে, মানে এদের বৈশিষ্ট্যগুলো দিয়ে রাখছে। তো জীবিত, এরা সমবেশীয়। হ্যাঁ, এরা দেখতে কিন্তু সমবেশী হয়ে থাকে। এরা জীবিত তো অবশ্যই, জীবিত না হলে এরা কিভাবে করে, কিভাবে এরা প্রজনন দ্বিবিভাজন ঘটায়? এটা কিন্তু দ্বিবিভাজন ঘটায়, আমরা জানি, কারণ এদের কি আছে, বিভাজন ক্ষমতা আছে। তো এরকম হয়ে থাকে কোষগুলো এরকম হয়ে থাকে। আমি জাস্ট একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করছি। এদের কি নিউক্লিয়াস সমবেশী মানে কি সবগুলোর ব্যাস সমান। আমরা জানি ব্যাস মানে এতটুকু, হ্যাঁ, সবগুলোর ব্যাস সমান, মানে দেখতে একই রকম বোঝাবে আর কি। এদের নিউক্লিয়াস বড়, এদের ভিতরে নিউক্লিয়াসটা কি হয়, তুলনামূলক বড় হয়, নিউক্লিয়াস তুলনামূলক বড় হয়। এদের সাইটোপ্লাজম ঘন, সাইটোপ্লাজমটা কি, সাইটোপ্লাজম ঘন। এরা অপরিণত কারণ এরা মাত্রই তৈরি হয়েছে। বাদক টিস্যু মানে কি মাত্রই তৈরি হয়েছে, অপরিণত। এদের কোষান্তর নাই। কোষান্তর মানে কি একটা কোষের সাথে আরেকটা কোষের মধ্যখানে ফাঁকা জায়গা নেই। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্সে আমরা যেটাকে বলি হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান, দুইটা কোষের মধ্যে ফাঁকা স্থান। এক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি কোষান্তর, মানে কোষের সাথে কোষের কোনো অন্তর নাই, ফাঁকা স্থান নাই। এদের সঞ্চিত খাদ্যও নাই, এরা কি করে না, কোনো খাদ্য সঞ্চয় করে না। এদের কোষপ্রাচীরটা পাতলা, এই কোষপ্রাচীর গুলো পাতলা, তবে সেলুলোজ দিয়ে গঠিত। আমরা জানি উদ্ভিদের কোষপ্রাচীর মানে সেলুলোজ দ্বারা গঠিত, তবে ছত্রাকের ক্ষেত্রে কাইটিন। এদের প্লাস্টিডটা হচ্ছে প্রোপ্লাস্টিড, মানে আদি অবস্থাতে মাত্র তৈরি হয়েছে, এখানে এদের প্লাস্টিডটা প্রোপ্লাস্টিড। আর এরা কি, যেমন প্রোমেরিস্টেম ছিল, এরা হচ্ছে ঘন সন্নিবিষ্ট মানে একটার সাথে একটা লেগে থাকে, কাছাকাছি একটার সাথে একটা লেগে থাকে। তা আমরা এখন আমাদের করতে হবে মেরিস্টেমের ফাংশন, কাজ এবং ক্লাসিফিকেশন। আমরা আগে শ্রেণীবিন্যাসটা পড়বো, কারণ হচ্ছে ফাংশন বুঝতে হলে শ্রেণীবিন্যাসটা একটু ভালোভাবে বোঝা দরকার। তো শ্রেণীবিন্যাসকে এখানে বিশাল এক শ্রেণীবিন্যাস আমি এক পেজে লেখার কারণ হচ্ছে যাতে পার্থক্য বোঝা যায় বা ইন্টার রিলেশন বোঝা যায়, বা যাতে সহজে মনে রাখা যায় তুলনা করে। তো শ্রেণীবিন্যাসকে চারটা ভিত্তির উপর ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে উৎপত্তি অনুসারে 3 প্রকার, অবস্থান অনুসারে 3 প্রকার, কোষ বিভাজন অনুসারে 3 প্রকার, কাজ অনুসারে 3 প্রকার, মানে মোট 12 প্রকার। এই 12 প্রকার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, বা লিখিত পরীক্ষার জন্য যে কোনো একটা বা দুইটা আসতে পারে। পেলির জন্য তো আমাদের সবগুলা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো প্রথম হচ্ছে উৎপত্তি অনুসারে, মানে এই যে বাদক টিস্যু সে কোথা থেকে উৎপত্তি হয়েছে, সে অনুসারে হচ্ছে বাদক টিস্যু হচ্ছে 3 প্রকার। প্রথমত হচ্ছে প্রারম্ভিক বাদক টিস্যু। প্রারম্ভিক আমরা অলরেডি এগুলো বলছি যে ভ্রূণ থেকে প্রারম্ভিক বাদক টিস্যু সৃষ্টি হয়, ভ্রূণ থেকে। আর থাকে কোথায়, অগ্রভাগের শীর্ষদেশ। এটা যদি একটা কাণ্ড হয়ে থাকে, কাণ্ডের একদম অগ্রভাগের শীর্ষদেশ, অগ্রভাগেরও শীর্ষদেশ, মানে একদম সর্বোচ্চ চূড়ায়। তারপর হচ্ছে প্রাথমিক বাদক টিস্যু কোথা থেকে সৃষ্টি হয়, নিশ্চয়ই প্রারম্ভিক থেকে, ভ্রূণ থেকে প্রারম্ভিক থেকে হচ্ছে প্রাথমিক। এটা থাকে কাণ্ডের শীর্ষে, মানে এর পরের অংশগুলো আর কি, এর পরের অংশগুলো যে কোনো দিক দিয়ে এখানে জাস্ট একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। তারপর হচ্ছে সেকেন্ডারি বাদক টিস্যু। এবং সেকেন্ডারি বাদক টিস্যু কোথা থেকে সৃষ্টি হয়, নিশ্চয়ই স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়। সেকেন্ডারি বাদক টিস্যু সৃষ্টি হয় স্থায়ী টিস্যু থেকে। স্থায়ী টিস্যু, এখানে সেকেন্ডারি বাদক টিস্যুর উদাহরণ আছে, সেটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম ওই যে কর্টেক্স থেকে সৃষ্ট ক্যাম্বিয়ামকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। আর ভাস্কুলার টিস্যুর আরেকটা নাম ছিল কি, ফেসিকুলার। তাহলে ভাস্কুলারের মাঝখানে থাকে, এই কারণে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। এই দুটো উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। এটা কার উদাহরণ, এটা সেকেন্ডারি বাদক টিস্যুর উদাহরণ। এটা কিন্তু প্রয়োজনে, উদ্ভিদের প্রয়োজনে পরে স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। তাহলে আমরা যদি একটা সাইকেল লিখি, ভ্রূণ থেকে সৃষ্টি হয় প্রারম্ভিক থেকে প্রাথমিক থেকে স্থায়ী থেকে প্রয়োজনে সেকেন্ডারি। এরপর হচ্ছে অবস্থান অনুসারে এই যে বাদক টিস্যু সে কোথায় অবস্থান করে তার উপর ভিত্তি করে এদেরকে 3 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে এফিকাল। এফেক্স অর্থ চূড়া, এফিকাল মানে শীর্ষস্থ, এফেক্স অর্থ শীর্ষ, এফিকাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এফেক্স হচ্ছে কি নাউন। তাইলে শীর্ষস্থ ইংরেজি হচ্ছে এফিকাল। তারপরে হচ্ছে নিবেশিত ইন্টারক্যালারি, লাস্ট আছে পার্শিও ল্যাটেরাল। অবস্থান অনুসারে 3 প্রকার। তাহলে শীর্ষস্থ মানে এরা কোথা থাকবে, মূল কাণ্ড
মূল কাণ্ডের শীর্ষে থাকবে, এই যে এখানে আছে, এটা হচ্ছে শীর্ষস্থ বাদক টিস্যু। এই জায়গাটা অবস্থান অনুসারে শীর্ষস্থ, আবার এই দিক দিয়ে হচ্ছে প্রাথমিক, ঠিক আছে, উৎপত্তি অনুসারে হচ্ছে প্রাথমিক, প্রাথমিক বাদক টিস্যু। একদম এই জায়গাটা হচ্ছে প্রারম্ভিক। তারপর হচ্ছে নিবেশিত, ইন্টারক্যালারি। নিবেশন মানে কি, নিমজ্জন টাইপের আমরা বলতে পারি, যে সে একদম নিমজ্জিত হয়ে গেছে, বলে যদি সে মোবাইলে নিমজ্জিত হয়ে গেছে বা পানিতে নিমজ্জিত হয়ে গেছে, মানে ডুবে গেছে, মানে এটাতে আসক্ত হয়ে গেছে। তাহলে নিবেশিত মানে কি, সে মাঝখানে পড়ে গেছে, সে এই যে এটা হচ্ছে নিবেশিত। এই দুই পাশে কি স্থায়ী টিস্যু। নিবেশিত শব্দের ইংরেজি হচ্ছে ইন্টারক্যালারি। ইন্টার অর্থ কি, মধ্যবর্তী। আমরা বললাম সে ইন্টারে পড়ে, আসলে সে উচ্চশিক্ষা আর হচ্ছে আরেকটা কি নিম্ন নিম্ন শিক্ষা না, মাধ্যমিক শিক্ষার মাঝামাঝি পড়ে, এ কারণে পড়ে ইন্টারে পড়ে। তো ইন্টার অর্থ কি, মধ্যবর্তী। কার মধ্যবর্তী? দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে। এই সাদা অংশ স্থায়ী টিস্যু, এই দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে, এ কারণে তার নাম হচ্ছে নিবেশিত বাদক টিস্যু বা ইন্টারক্যালারি। এই দুইটাই কিন্তু প্রাইমারি বাদক টিস্যু। হ্যাঁ, এটা আমি একটু আগে বলছি, এই দুইটাই কি প্রাইমারি বাদক টিস্যু। প্রাইমারি শীর্ষস্থ, নিবেশিত, দুইটাই প্রাইমারি বাদক টিস্যু। আর কথা পার্শ্বীয়, পার্শ্ব মানে কি, দুই পাশ, দুই পাশ। এই যে পার্শ্বীয়, এই দুইটা হচ্ছে পার্শ্বীয় বাদক টিস্যু। পার্শ্বীয় বাদক টিস্যু, এটারও কিন্তু এই উভয় পাশে কি স্থায়ী টিস্যু। তাহলে এই ক্ষেত্রেও উভয় পাশে স্থায়ী টিস্যু, আর মাঝখানে হচ্ছে কি বাদক টিস্যু। এই কালোগুলা বাদক টিস্যু, মানে এরা বিভাজন ক্ষমতা ফেরত পাইছে। তাহলে এই পার্শ্বীয় বাদক টিস্যু এরা কিন্তু সেকেন্ডারি বাদক টিস্যু দিয়েই তৈরি। কারণ এটা চারপাশে সবই তো কি, সবই হচ্ছে পার্মানেন্ট টিস্যু। তাহলে এটা কোথা থেকে আসছে? এসছে পার্মানেন্ট টিস্যু থেকেই সৃষ্টি হয়েছে। এ কারণে এরা হচ্ছে কি সেকেন্ডারি বাদক টিস্যু। সেকেন্ডারি বাদক টিস্যু দিয়ে এটা গঠিত। আবার সেকেন্ডারি বাদক টিস্যু মানে কি হতে পারে, কর ক্যাম্বিয়াম হতে পারে, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম হতে পারে। দুই ক্ষেত্রেই এটা উদাহরণ হিসাবে, দুই ক্ষেত্রে এটা, এক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারির উদাহরণ, এক্ষেত্রে হচ্ছে পার্শ্বীয় উদাহরণ। পার্শ্বীয় হচ্ছে সেকেন্ডারি দিয়েই গঠিত হয়। এবার আমরা আসবো কোষ বিভাজন অনুসারে। হ্যাঁ, কোষ বিভাজন অনুসারে, কোষ বিভাজন অনুসারে বাদক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। মানে এটা কিভাবে বিভাজিত হয়? এক নম্বর হচ্ছে মাস। মাস অর্থ কি, এই মাসের একটা অর্থ আছে ভর। ফিজিক্সে আমরা যেখানে হচ্ছে ভরকে কি ধরি, এম ধরি, কেন? কারণ ভর ইংরেজি মাস। সে যাই হোক, এই মাসের আরেক অর্থ হচ্ছে প্রচুর, মাস ডিস্ট্রাকশন, ব্যাপক ধ্বংস। মাস গ্যাদারিং মানে কি, প্রচুর মানুষ জড়ো হলে তাকে বলে মাস গ্যাদারিং। ইংলিশ পত্রিকা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, বিসিএস এ যদি মানে লিখিত বিসিএস গুলোতে ভালো করতে হলে, ইংরেজিতে ভালো করতে হলে ইংরেজি পত্রিকা প্রতিদিন একটা করে কলাম পড়তে হবে অন্তত পক্ষে, যদি ভালো করার ইচ্ছা থাকে। কারণ ইংরেজি ভালো করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ইংরেজি পড়ে বুঝতে পারা, আর ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারে। ট্রান্সলেশন প্র্যাকটিস করলে আরো অনেকটা উপকৃত হবেন। সে যাই হোক, মাস মানে কি স্তূপ, বেশি, অনেক। তো এরা কি করতে পারে, এরা সব তলে বিভাজন হতে পারে। একটা মায়া, আমরা সন্তান যখন মায়ের পেটে আসে তখন কি তার হাত বাড়ে, পা বাড়ে না? উপরের দিক বাড়ে, নিচের দিক বাড়ে না, সব দিক বাড়ে। এটাকে বলা হচ্ছে মাস বিভাজন, মানে সব দিকে বিভাজন, সব দিকে বিভাজন। এটাকে বলা হবে সব তলে বিভাজন ঘটে। বিভাজন ঘটে কি করে, কোষপুঞ্জ গঠন করে, মানে অনেকগুলা কোষ জড়ো হয়ে যায়। যেমন কোথায় ভ্রূণ, ভ্রূণের মধ্যে কিন্তু একদিকে বিভাজন হয় না, সব দিকে বিভাজন হয়, সব দিকে বিভাজন হয়। শস্য, অ্যান্ডোস্পার্ম। শস্য মানে কি, আমরা যে ফল খাই, ফলের বীজ বাদে বাকি অংশটাই শস্য, মানে আমরা শস্য খাই। ঠিক আছে, এটা কিন্তু ওই শস্য না, এটা কিন্তু ক্রপ শস্য না। হ্যাঁ, এটা হচ্ছে শস্য। মজ্জা, পিট, ওই যে মাঝখানে থাকে মজ্জা। রেণুস্থলী মানে হচ্ছে কি স্পোরাঞ্জিয়াম। এই সব এগুলো হচ্ছে কি মাস বাদক টিস্যু। তারপরে আছে হচ্ছে প্লেট। প্লেট, এদের বিভাজন দুটি তলে হয়ে থাকে। যদিও পৃথিবীর কোনো কিছুই কি নেই, দ্বিমাত্রিক নেই, সবকিছুই ত্রিমাত্রিক, কিন্তু এদের বিভাজন দুটি তলে হয় কারণ দৈর্ঘ্য প্রস্থকে ধরা, উচ্চতাকে ধরা হয় না। আসলে কি উচ্চতা নাই? অবশ্যই আছে। পৃথিবীর যত ক্ষুদ্র কণাই হোক তার একটা উচ্চতা আছে। আমরা যখন একটা পেজের ক্ষেত্রফল নির্ণয় করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বের করে দিই, ধরি না, উচ্চতা ধরি না, পুরুত্বকে ধরি না, কারণ এত কম যে এটাকে ধরা হয় না। কিন্তু যখন এই রোমের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো একটা ঘনবস্তু, তখন হচ্ছে কি করবো, দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই গুণ করবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এই এই টাইপের ম্যাথ গুলো কিন্তু একদমই সহজ। আপনি যদি বাস্তবে চিন্তা করেন তাহলে দেখবেন একদম ইজি। যাই হোক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে হচ্ছে রোমের ক্ষেত্রফল আসবে। তখন কিন্তু আমরা উচ্চতা ধরি, কারণ হচ্ছে কি উচ্চতাটা বড়।
তো পাতা মনে করেন, পাতার কিন্তু একটা পৃষ্ঠার মতো, এটা দৈর্ঘ্য প্রস্থ দ্বারা উচ্চতা দ্বারা হয় না, মানে বলা হয় দুইটি তলে বিভাজিত হয়, একই সাথে দৈর্ঘ্য বাড়ে আর কি বাড়ে, প্রস্থ বাড়ে। দৈর্ঘ্য বাড়ে আর কি বাড়ে, প্রস্থ বাড়ে। দৈর্ঘ্য বাড়ে, প্রস্থ বাড়ে, কিন্তু উচ্চতা বাড়ে না। এটাকে বলা হয় দুটি তলে বিভাজিত হয়, এই কারণে এটাকে বলা হয় প্লেট। প্লেট মানে কি, দুটি তল, যার দুটি তল আছে। লাস্ট হচ্ছে রিব। এই রিব শব্দের বাংলা অর্থ হচ্ছে পাঁজর। আমাদের বুকের হাড়, বুকের পাঁজর গুলা কেমন, এরকম না, এরকম একদিকে যেতে থাকে, একদিকে। এটাকে বলা হচ্ছে একটা তলে বিভাজন হয়। এটা ছিল কি, দুইটা তলে, আর ওইটা ছিল সব তলে। এখানে ছিল সব তলে বিভাজন, এখানে দুটা তলে, এখানে হচ্ছে একটা তলে, এই হচ্ছে পার্থক্য। সব তলে মাছ, আর দুইটা তলে প্লেট। একটা মাত্র তলে একদিকে যেতে থাকে, বুকের পাঁজরের মতো, বুকের পাঁজরের মতো। এটাকে বলবো আমরা কি, রিব। তাহলে বিভাজন একটা তলে হবে, তাকে তাকে বলবো আমরা রিব বাদক টিস্যু। এটার উদাহরণ হচ্ছে মূল। মূল কিন্তু একদিকে যেতে থাকে। মূল কি একসাথে সব দিকে যায় না, প্রত্যেকটা মূল আলাদা আলাদা ভাবে একদিকে যেতে থাকে। আর মজ্জা, রশ্মি। মজ্জা হচ্ছে পিঠ, পিঠ থেকে কিছু রে বা রশ্মি বের হয়। রশ্মি মানে কিন্তু একদিকে যাবে। আপনি যদি রশ্মি মানে একটা লাইট মারেন কোনো, এটা কিন্তু একদিকে যাবে, দুই দিকে যাবে না। তাহলে এটা হচ্ছে কি, রিব বাদক টিস্যুর উদাহরণ। আর আমাদের সর্বশেষ হচ্ছে কাজ অনুসারে। কাজ অনুসারে প্রোটোডার্ম। ডার্ম অর্থ কি জানো, ত্বক। ত্বক। তার মানে এরা কি করবে, ত্বক সৃষ্টি করবে। যে বাদক টিস্যু গুলা উদ্ভিদের দেহে ত্বক সৃষ্টি করে তাকে আমরা বলবো প্রোটোডার্ম। ত্বক সৃষ্টি করে। ত্বক মানে কি, ওই যে কাণ্ডের বাইরের আবরণটাকে বলে কি জানো, মনে আছে, এপিডার্মিস। আর মূলের বাইরের আবরণটাকে কি বলে জানো, এপিব্লেমা। তাহলে এপিডার্মিস আর এপিব্লেমা তথা উদ্ভিদ ত্বক গঠন করে, সেটাই হচ্ছে প্রোটোডার্ম। তারপর আছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামের আমরা আগে পড়ছি। প্রোক্যাম্বিয়াম থেকে কি সৃষ্টি হয় মনে আছে কিনা, জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, এগুলো সৃষ্টি হয়। প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম, আর ক্যাম্বিয়াম থেকে জাইলেম, ফ্লোয়েম সৃষ্টি হয়। তার মানে প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে পরিবহন টিস্যু সৃষ্টি করা, ক্যাম্বিয়াম সৃষ্টি করা, বা ক্যাম্বিয়াম থেকে পরবর্তীতে জাইলেম, ফ্লোয়েম সৃষ্টি হয়ে থাকে। তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম এগুলো সৃষ্টি হয়। লাস্ট হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড, ভিত্তি, ভিত্তি। এরা এরা হচ্ছে উদ্ভিদের মূল ভিত্তি, লেখা আছে। এটা কি করে, উদ্ভিদের মূল ভিত্তি। মূল ভিত্তি মানে কি, কর্টেক্স, উদ্ভিদটাকে যে দাঁড়া করে রাখে, উদ্ভিদটাকে যে শক্ত যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, সেটা হচ্ছে কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি। এটা হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। এই হচ্ছে আমাদের মেরিস্টেম টিস্যুর ক্লাসিফিকেশন। এটাকে চার প্রকার ভাগ করা যেতে পারে। এক নম্বর হচ্ছে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, বিভাজন অনুসারে, কাজ অনুসারে। ঠিক আছে, এই চার ভাগে ভাগ করা যেতে পারে। প্রত্যেকটার আবার তিনটা করে, 3 4 12টা, কোথায় কম বেশ নাই। তাহলে আবার একটু ফ্যান্স লাগবে মনে রাখতে। এখন হচ্ছে যখন আপনি অবস্থান, তখন তো আপনি অবস্থান নিয়ে চিন্তা করবেন, এটা কোথায় আছে, শীর্ষে নাকি এটা পার্শ্বে, নাকি হচ্ছে নিবেশিত অবস্থায় আছে। এই তখন আর আপনার প্যাঁচ লাগবে না। আবার কোষ বিভাজন অনুসারে মানে কি, এটা কোন কোন ভাবে বিভাজিত হয়, কি সব তলে, না দ্বিতলে, না এক তলে। আবার হচ্ছে কাজ অনুসারে, এটা কাজ কি, এটা ত্বক সৃষ্টি করে, নাকি এটা ক্যাম্বিয়াম সৃষ্টি করে, নাকি এটা গ্রাউন্ড মেরিস্টেম সৃষ্টি করে। আর প্রথমটা ছিল উৎপত্তি অনুসারে। এই যে আমরা বালক টিস্যুটা কোথা থেকে আসছে, ভ্রূণ থেকে আসছে, না প্রাথমিক থেকে আসছে, না স্থায়ী থেকে আসছে, এর উপর ভিত্তি করে। আশা করি ক্লিয়ার। এখন আমাদের সর্বশেষ টপিক হচ্ছে এই মেরিস্টেমের ফাংশন বা কাজ। মেরিস্টেম এর ফাংশন বা কাজ বিভিন্ন বইতে অনেকগুলা করে দেওয়া আছে, তবে এগুলা একত্র করলে দেখা যায় একটাকেই তারা বারবার বিভিন্ন ভাবে লিখছে। সবগুলো একত্র করে এরকম 5টাকেই মানে স্পেসিফিক ভাবে আলাদা করা যায়। প্রথম হচ্ছে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই বাদক টিস্যুর কারণে কিন্তু উদ্ভিদ বড় হয়। ছোট একটা উদ্ভিদ বড় হচ্ছে কিভাবে, নিশ্চয়ই তার শীর্ষস্থ বাদক টিস্যুর বিভাজনের মাধ্যমে সে কি হচ্ছে, বড় হচ্ছে। বা একটা পাতাও বা বড় বড় হয় কেন, প্রথম যেমন থাকে, পাতাটা আস্তে আস্তে বড় হয় কেন, বড় হয় হচ্ছে তার এই যে শীর্ষস্থ বাদক টিস্যু, এই সব দিকে শীর্ষস্থ বাদক টিস্যু আছে। হ্যাঁ, শীর্ষস্থ বাদক টিস্যুর বিভাজনের মাধ্যমে সে কি হয়, বড় হয়, বা একটা কাণ্ড। 2 নম্বর, উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। একটা উদ্ভিদ যে প্রথম দিকে ছোট থাকে, ছোট এরকম থাকে, আস্তে পরে মোটা হয়ে যায় কিভাবে, সে হচ্ছে পার্শ্বীয় বাদক টিস্যুর বিভাজন ঘটায়। এই যে আমরা একটু আগে পড়ছিলাম ইন্টারক্যালারি বা পার্শ্বীয় বাদক টিস্যু, এটার বিভাজনের মাধ্যমে উদ্ভিদ কি হয়, ব্যাস বৃদ্ধি পায়। তো কোনো কোনো বইতে আবার মোটা হয় আলাদা লেখছে, আসলে কথা তো একই। ব্যাস বৃদ্ধি পাওয়া মানে কি, মোটা হওয়া। পার্শ্বীয়, এটা কার কারণে ঘটে, পার্শ্বীয় বাদক টিস্যুর কারণে ঘটে। 3 নাম্বার, বাদক কলা থেকে কি হয়, স্থায়ী টিস্যু সৃষ্টি হয়।
এটা একদম পুরাতন একটা কথা। বাদক কলা থেকে কি হবে, স্থায়ী টিস্যু সৃষ্টি করবে, ক্ষতস্থান পূরণ হয়। আমাদের দেহে যেমন কি হয়, কোথায় ক্ষত হলে পরে মাইটোসিস প্রক্রিয়ায় পূরণ হয়, এখানে বাদক টিস্যুর মধ্যে ওই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে কি হয়, ক্ষতস্থান পূরণ হয়। কিন্তু কোথায়, নিশ্চয়ই বাদক টিস্যুতে। আমাদের দেহে আমরা বাদক টিস্যু বলতে প্রাণীর দেহে স্টিম সেল বলা যেতে পারে, স্টিম সেল, হ্যাঁ স্টিম সেল। উদ্ভিদের ক্ষেত্রে যেটা বাদক টিস্যু, প্রাণীর দেহে কিন্তু বাদক টিস্যু নাই, স্টিম সেল। আচ্ছা, স্পোরাঞ্জিয়াম মানে রেণুস্থলী, ফুল ফলের আয়তন ও সংখ্যা বৃদ্ধি ঘটায়। তাহলে এগুলো হচ্ছে বাদক টিস্যুর কাজ। স্পোরাঞ্জিয়াম তো কত ছোট থাকে, স্পোরাঞ্জিয়াম মানে কি, যেমন একটা পরাগথলি বা পরাগধানী। এই স্পোরাঞ্জিয়ামের আয়তন বৃদ্ধি করে এবং ফুল ফলের, গাছের মধ্যে ফুল ফলের সংখ্যা এবং আয়তনও বৃদ্ধি করে। আয়তন তো সে বৃদ্ধি করবেই, কারণ আয়তন, একটা ফল তো প্রথমে ছোট থাকে, তারপরে আস্তে আস্তে বাদক টিস্যুর বিভাজনের মাধ্যমে সে কি হয়, বড় হয় এবং সংখ্যা বৃদ্ধি করে। তাহলে এই হচ্ছে বাদক টিস্যুর বিস্তারিত পড়া। আমরা কিন্তু সবকিছু এখানে কভার করার চেষ্টা করেছি। তো তারপরেও যদি কারো সমস্যা থাকে, আশা করি সমস্যা থাকবে না, তাহলে পিডিএফ দেখে নিলে চলবে। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করবেন। যে পরিশ্রম করবে সে সফল হবেই।